তো গুড ইভিনিং সবাইকে, স্বাগত জানাই আমাদের যে আজকের ক্লাস সেই ক্লাসের। তো আমরা সিটেটের এক্সাম শুরু হচ্ছে আমাদের জানুয়ারি মাসের 21 তারিখের থেকে। তো যেহেতু সময় প্রিভিয়াস ইয়ার কোশ্চিন আলোচনার এই মুহূর্তটাই সময়, কারণ এই মুহূর্তে যদি আমরা যত প্রিভিয়াস ইয়ার কোশ্চিন করব সেই কোশ্চিনের সাথে সাথে যত আমরা এক্সপ্লেনেশন আলোচনা করব, তো তার সাথে সাথে আমরা একটা ধারণা পাবো এবং প্রিভিয়াস ইয়ার থেকে যে এক্সপ্লেনেশন সেই এক্সপ্লেনেশনগুলো থেকেও আমরা সিলেবাসের যে নোটস, সিলেবাসের যে বিষয় সেগুলো কভার করতে পারবো। ঠিক আছে। আর তাছাড়াও তোমরা দেখেছো যে রিসেন্টলি যে আমাদের 2023-তে আমাদের ডাব্লিউবি টেটের যে এক্সাম হলো, ডাব্লিউবি টেটের যে এক্সাম হয়েছে সেই এক্সামে কেমন কোশ্চিন হয়েছে সেই কোশ্চিন তোমরা অবশ্যই সবাই করেছো, আর সেই কোশ্চিন সম্পর্কে তোমরা জানো যে কেমন কোশ্চিন হয়েছে। তাই আমি প্রথম থেকেই একটাই কথা বলছিলাম, এখনো বলবো আর ভবিষ্যতে বলবো, যে শর্টকাটে যদি রাস্তা করতে চাও, বুঝতে পারছো, শর্টকাট যেখানে 10টা কোশ্চিন পড়বো শুধুমাত্র, আর সেখান থেকে আমি 5টা কোশ্চিন কমন চাইছি, এই যে কনসেপ্ট, এই যে ধারণা, সে চলে গেছে। বুঝতে পারলে? এই 5টা কোশ্চিন কমন পড়লে 2টা কোশ্চিন পাবো, 20টা কোশ্চিন করলে, এগুলো ধারণা সমস্ত কিছু বাইরে রাখো। যদি তোমার মধ্যে এই ধারণা রাখো তাহলে তোমার হয়তো পরীক্ষায় গিয়ে তুমি তার ফলটা বুঝতে পারবে। যার দরুন আমাদের একটা সিলেবাস আছে, সেই সিলেবাস অনুযায়ী আমরা কোশ্চিন পড়বো, সেই সিলেবাস থেকে কভার করব। দেখো 90% কোশ্চিন তোমাদের সিলেবাস অনুযায়ী থাকে, এটা কথা মাথায় রাখবো, প্রত্যেকটা এক্সামে দেখবে। আর 10% কোশ্চিন তোমাদের দেখবে যে কোথাও ওটাও আন্ডারেই ওই কনসেপ্টের মধ্যে, কিন্তু সেটা হয়তো আমাদের উল্লেখ থাকে না, যে সিলেবাসটা দেওয়া আছে সেখানে মেনশন করা থাকে না, সেটা আমরা কোশ্চিন প্রিভিয়াস ইয়ারে দেখতে পাই, এমনকি নতুন যে পরীক্ষাগুলো সেগুলোতেও আমরা দেখতে পাচ্ছি। তাই এটার একমাত্র উপায় হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চিন সলভ করব, তার সাথে সাথে আমরা তার এক্সপ্লেনেশন দেখব, সেই এক্সপ্লেনেশন দেখার সাথে সাথে আমাদের যে কনসেপ্ট সেই কনসেপ্ট ক্লিয়ারিফিকেশন হবে। আমি ওই শুধু কোশ্চিন করাবো আর শুধু অ্যান্সার করব, এটা খুবই কম করাই, কিন্তু আমার মনে হয় সেখানকার যদি আমি এক্সপ্লেনেশন দেখি সেটা সব থেকে বেশি উপযোগ্য হবে তোমাদের পক্ষে, যার দরুন আমি এটা করে থাকি। ক্লাস আমার হয়তো লেন্দি হতে পারে, বাট যেটুকু করাবো সেটুকু যেন তোমাদের ক্ষেত্রে উপযুক্ত হয়। সো ঠিক আছে, তোমরা যারা আছো তারা অবশ্যই আজকের যে প্রথম কোশ্চেন সেই প্রথম কোশ্চেন আলোচনা করব এবং তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, আর তার সাথে সাথে স্কোরটা লিখে রাখবে, শেষে কমেন্ট বক্সে তোমরা জানাবে তোমরা কতর মধ্যে কত স্কোর হয়েছে। ঠিক আছে। তো আজকের প্রথম কোশ্চেন আমরা শুরু করে দিচ্ছি। এই যে পেপারটা, এটা হচ্ছে তোমার সিটেট 2018 এর ডিসেম্বরের যে পেপার 1, হ্যাঁ 1 to 5 এর যে পেপার, মেইন পেপারে, সেটা আমাদের যেটা সবাইকে এক্সাম দিতে হয় যারা দেয়, ঠিক আছে, যেটা আমার মেইন পেপার আমাকে দিতেই হবে সিডিপির, সেটা আমরা করব আজকের প্রথম কোশ্চেন। কোশ্চেন হচ্ছে এটা, যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট দ্য রোল অফ হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট। কোশ্চেন ভালো করে পড়বে, বোঝার চেষ্টা করবে, আন্ডারস্ট্যান্ড লেভেলে পড়ে সেটাকে রিফ্লেক্টিভ লেভেলে গিয়ে তোমার অ্যান্সারটা করার চেষ্টা করবে। তাহলে বলা হচ্ছে যে কোনটি ট্রু? সার্টেন অ্যাসপেক্ট অফ ডেভেলপমেন্ট আর ইনফ্লুয়েন্সড বাই মোর হেরিডিটি এন্ড আদার্স বাই দ্য এনভায়রনমেন্ট। এটা একটা বলা হয়েছে এ চাইল্ডস এবিলিটি টু লার্ন এন্ড পারফর্ম ইজ কমপ্লিটলি ডিসাইড বাই জিন্সের দ্বারাই ডিসাইডেড হয়। আর একটা কথা মাথায় রাখো, সিটেটের কোশ্চেন তোমাদের ইংলিশে হবে, তাই এক্সপ্লেনেশনও বা সবকিছু ইংলিশ, ঠিক আছে। তাই আমি বাংলায় বলছি, সেটা নিয়ে সমস্যা নেই, আমি বুঝিয়ে বলবো। গুড কেয়ার এন্ড নিউট্রিশন ডায়েট ক্যান ফাইট অফ এনি ডিসঅর্ডার অফ এ চাইল্ড ইন বর্ন উইথ। এনভায়রনমেন্ট প্লে এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এটার অ্যান্সার কি হবে তোমরা আশা করি তোমরা দাও, কোশ্চেন অ্যান্সার তোমরা দাও, ঠিক আছে। যেটা মনে হবে, যেটা পারবে সেটাই দিবে, কোনো সমস্যা নেই, ভুল হবে কোনো সমস্যা নেই, ভুল থেকে আমরা শিখবো, বাট তোমরা অ্যান্সারটা এখানে দেওয়ার চেষ্টা করো। তো দেখো এই 1 নাম্বার কোশ্চেনে যদি আমরা অ্যান্সার দেখি, তাহলে অবশ্যই অ্যান্সার হচ্ছে আমার কি না, অ্যান্সার এ 1 নাম্বার। সার্টেন অ্যাসপেক্ট অফ ডেভেলপমেন্ট আর ইনফ্লুয়েন্সড মোর বাই হেরিডিটি এন্ড আদার্স এনভায়রনমেন্ট। আমরা একটা কথা জানি, আমাদের যে ডেভেলপমেন্ট, যে বিকাশটা, সেই বিকাশটি আমার কি হয়, হেরিডিটি এবং এনভায়রনমেন্টের যে মিশ্রণ, সেই মিশ্রণে হয়ে থাকে। এনভায়রনমেন্টের ভূমিকা থাকে, কিছু কিছু জিনিস আমার বংশগতভাবে আমি পেয়ে থাকি এবং সেই বংশগত
থেকেও আমার পরিবেশের যখন আমি ক্রিয়া প্রতিক্রিয়া করি, সেই পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে আমাদের হয়। এখানে বলা হচ্ছে শুধুমাত্র কি এ চাইল্ডস এবিলিটি টু লার্ন এন্ড পারফর্ম কমপ্লিটলি ডিসাইড বাই জিনস। জিনস কি? বংশগতি, ধারক এবং বাহক। তাহলে বংশগতি দ্বারা কি ডিসাইড হচ্ছে? না। গুড কেয়ার এন্ড নিউট্রিশন ডায়েট ক্যান ফাইট দ্য ডিসঅর্ডার অফ বর্ন উইথ। এখানে বলা হচ্ছে হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট দুটোর পরিপ্রেক্ষিতে বলতে হবে। এখানে শুধু এনভায়রনমেন্টের পরিপ্রেক্ষিতে বলছে, যার দরুন নয়। এখানে এই যে লাইনটি আমাদের, এটা হেরিডিটি এবং এনভায়রনমেন্ট দুটাই বলছে। এখানে বলছে এনভায়রনমেন্ট প্লেস এ সিগনিফিক্যান্ট রোল অনলি ইন চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। না, আমাকে দুটাই দেখতে হবে। তার জন্য এটার অ্যান্সার হচ্ছে আমার কি 1 নাম্বার অ্যান্সার। সো সেকেন্ড আমরা যদি একটু এটা দেখে নিই, দেখো হেরিডিটি এবং এনভায়রনমেন্ট কি হয়। হেরিডিটির ফলে আমাদের কি হয়, জেনেটিক যে ইনফ্লুয়েন্স, সেই জেনেটিক ইনফ্লুয়েন্স আমার হয়ে থাকে। কি হয়, আমরা জানি যে আমাদের যে পার্সোনালিটি ট্রেট, সেই ট্রেটটা পাস্ট হয়। এক্সপ্লোরেশন বোঝার চেষ্টা করে, এখান থেকে প্রচুর কিছু শিখবে। ট্রেটটা আমাদের পাস্ট হয় কোথা থেকে? আমার যে ব্যক্তিসত্তার সংলক্ষণ ডাউন থ্রু জিনসের, ফ্রম পেরেন্টস থেকে, একজন পিতামাতা থেকে সেই জিনিসটা ট্রান্সফার হয়ে যায় কার মধ্যে? না, শিশুর মধ্যে। ডিটারমাইন্স ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, ইন্টেলিজেন্স এন্ড সাম বিহেভিয়ারাল টেন্ডেন্সি। তো আমার জেনেটিকের মাধ্যম দিয়ে সেটা কার মাধ্যমে প্রবাহিত হয়? আমাদের যে সন্তান সন্ততি তার মধ্য দিয়ে হয়। তাহলে জেনেটিক ইনফ্লুয়েন্সের মধ্যে এইভাবে হয়। ইনহেরিটেড কন্ডিশনের মধ্যে কি? জেনেটিক ডিসঅর্ডার, যদি কোনো ডিসঅর্ডার থাকে তার প্যারেন্টসের, অর্থাৎ প্রিডিসপোজিশন ক্যান বি এফেক্ট ডেভেলপমেন্ট। জেনেটিক ডিসঅর্ডার থাকলে সেটাও আমরা দেখেছি, পিতামাতা যদি কোনো ধরনের যে ডিসঅর্ডার থাকে সেটা সন্তান সন্ততিতেও অনেক সময় প্রবাহিত হয় এবং এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে এফেক্ট পড়ে। আর একটা হচ্ছে এক্সাম্পলস ইনক্লুডস সাসপেক্টেবিলিটি টু সার্টেন ইলনেস, আমরা দেখতে পাই ইনহেরিটেড কন্ডিশনের ফলে। হলো বায়োলজিক্যাল ফাউন্ডেশনের ক্ষেত্রে যদি দেখি, যে এস্টাবলিশ দ্য ফাউন্ডেশন অফ ওভারঅল হেলথ এন্ড পটেনশিয়াল স্ট্রেংথ এবং চ্যালেঞ্জের ক্ষেত্রে হয়। এবার আমরা দেখে নিব এনভায়রনমেন্টের ক্ষেত্রে কি হয়। নিউট্রিশনাল যে ইম্প্যাক্ট, সেই নিউট্রিশনাল ইম্প্যাক্ট আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে পড়তে পারে কোথায়? ফিজিক্যাল ডেভেলপমেন্ট এজ ওয়েল এজ আমাদের যে কগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞানের যে বিকাশ, সেখানের ক্ষেত্রে পড়তে থাকে। হলো এছাড়াও মেলনিউট্রিশন ক্যান লিড স্টান্ট গ্রোথ এন্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। যদি আমার মেলনিউট্রিশন মানে আমার যদি খারাপ নিউট্রিশন হতে থাকে, তাহলে এর ফলেও কিন্তু আমার সমস্যা দেখা যায়। কোথায় দেখা যায়? ছেলে মেয়েদের ক্ষেত্রে, সন্তান সন্ততির ক্ষেত্রে। এছাড়াও নিউট্রিশন ইম্প্যাক্ট, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল। হলো এছাড়াও স্টিমুলেশন এবং লার্নিং এর ক্ষেত্রে আমার হয় এনভায়রনমেন্ট, অর্থাৎ কতটা আমি লার্ন করেছি। কারণ কি হয় বলতো, লার্নিং এর ফলে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে না। তো রিচ এনভায়রনমেন্টস উইথ ভ্যারাইড স্টিমুলাস এনহান্স কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাহায্য করে। এছাড়াও লার্নিং এক্সপিরিয়েন্সেস কন্ট্রিবিউটেড কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে এবং প্রবলেম সলভিং করতে আমাকে সাহায্য করে। সোশ্যালাইজেশন কি করে আমার, কার মাধ্যমে সোশ্যালাইজেশন আমরা করি? না, পিয়ার্স, ফ্যামিলি, সোসাইটি শেপস সোশ্যাল এন্ড ইমোশনাল যে ডেভেলপমেন্ট বিভিন্ন ধরনের আছে। তাহলে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের মধ্যে যদি আমরা সোশ্যাল এবং ইমোশনাল ডেভেলপমেন্ট দেখি, তাহলে এটা কার মাধ্যমে হয়? ফ্যামিলি, পিয়ার, সোসাইটি এন্ড আদার্স। ঠিক আছে। এছাড়াও কালচারাল ইনফ্লুয়েন্স, যেরকম ভ্যালুস, নর্মস, আইডেন্টিটি ফরমেশন, এগুলো আমাকে আমার ইমোশনাল এবং আমার যে সোশ্যাল ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। ক্লিয়ার? এবার বলা হচ্ছে এডুকেশনাল অপরচুনিটিসও আমাকে সেই ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভূমিকা পালন করে। প্যারেন্টিং যে স্টাইল, অর্থাৎ আমার যে পিতামাতা প্যারেন্টাল প্র্যাকটিসেস কিরকম আমার সামনে করতেছে, অর্থাৎ তোমরা দেখো রিসেন্টলি একটা ফিল্ম আসছে, দেখো এনিমেল, তোমরা দেখেছো। তাহলে এখানে যে পিতামাতার যারা দেখেছো তারা বলতে পারবে যে পিতামাতার যে মানে তাকে কি করছিল বলতো, মানে সেখান থেকে তাকে বিচ্ছিন্ন হচ্ছিল, কখনো তাকে সময় দিচ্ছিল না, ওয়েল বিং বিহেভ করছিল না, যার ফলে তার যে পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা ওয়ান টাইপ অফ আমরা ডিসঅর্ডার বলতে পারবো, যেটা হয়েছে, যেটার ধরুন সে ওই ধরনের কোনো একটা আচরণ করতেছে। হলো এছাড়াও কনসিস্টেন্ট সাপোর্টিভ প্যারেন্টিং ফস্টার সিকিউর অ্যাটাচমেন্ট। হলো এছাড়াও ইকোনমিক ফ্যাক্টরসও আমার অনেক সময় করে। হেলথ কেয়ারের ফলে যদি আমরা প্রপার ইকোনমিক যদি আমাদের না থাকে, তো আমরা কি করবে? এডুকেশনাল অপরচুনিটিস আমরা পাবো না, ডেভেলপমেন্ট চ্যালেঞ্জেস পড়বো, হেলথ ডিসপার্টিসিতে আমরা ভুগবো। এর ধরুন, বুঝতে পারছো? এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেন দেখে নিব। হুইচ অফ দা, দেখো এই কোশ্চেনটা তোমরা একটা করলে, বাট দেখো কতগুলো জানতে পারলে, যে ফ্যামিলি, পিয়ার্স, এতগুলো ডেভেলপমেন্টের বিষয়। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের দরকার। তাহলে এটা তোমাকে 50% হেল্প করবে কোশ্চেনে ইয়েতে গিয়ে। এক তো কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে, পিওয়াইকিউ তোমাকে অনেকটা 30% হেল্প করবে, এবং কিউ এর সাথে যখন তুমি এক্সপ্লেনেশন দেখবে, এটা তোমাকে কত পার্সেন্ট হেল্প করবে পরীক্ষায় গিয়ে, তখন তুমি বুঝতে পারবে যখন পরীক্ষাটা দিবে। হ্যালো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ক্যান নট বি অ্যাট্রিবিউটেড, ক্যান নট বি, ভালো করে আইডেন্টিফিকেশন করার চেষ্টা করবে, ক্যান নট বি অ্যাট্রিবিউটেড পিয়াজের থিওরি। পিয়াজের থিওরির মধ্যে কোনটি নয় অ্যাট্রিবিউটেড? ডেভেলপমেন্ট অকার্স ইন কোয়ালিটেটিভ স্টেজ,
চিলড্রেন কনস্ট্রাক্ট এন্ড ইউজ নলেজ অ্যাবাউট দেয়ার ওয়ার্ল্ড, লার্নিং টেক প্লেস থ্রু কনস্ট্যান্ট প্র্যাকটিসেস, আর চিলড্রেন অ্যাক্ট অন দেয়ার এনভায়রনমেন্ট। এটা কি অ্যান্সার? 2 নম্বর কোশ্চেনে তোমরা যারা দেখছো তারা অ্যান্সার করতে পারবে। কমেন্ট বক্সে তোমরা অ্যান্সার করে জানাও একটু যে কি হচ্ছে। আমিও একটু আসলে ইন্টারাকশন তো করছি না, তোমাদের তো কমেন্টের মাধ্যম দিয়ে আমি তোমাদের সাথে ইন্টারাকশন করতে পারবো। তো এটা যদি আমরা অ্যান্সার দেখি তাহলে অ্যান্সার হচ্ছে কি, লার্নিং টেক প্লেস থ্রু কনস্ট্যান্ট প্র্যাকটিসেস। এটা কিন্তু এটা অ্যাট্রিবিউটেড নয় অ্যাকর্ডিং টু পিয়াজের থিওরি। ডেভেলপমেন্ট কোয়ালিটেটিভ অবশ্যই আমার হয়, ঠিক আছে। চিলড্রেন কনস্ট্রাক্ট এন্ড নলেজ অ্যাবাউট দেয়ার ওয়ার্ল্ডের সম্পর্কে, চিলড্রেন অ্যাক্ট অন দেয়ার এনভায়রনমেন্টের অনুযায়ী চিলড্রেনরা কি করে, আমরা পিয়াজের থিওরিতে দেখেছি, সেই অনুযায়ী তারা অ্যাকশন করে। বুঝতে পারলে? আমরা যদি সাম এজাম্পশন আরো পিয়াজের থিওরি কিছু দেখতে পাই, একটা হচ্ছে চিলড্রেন আর অ্যাক্টিভ, কারণ স্কিমা যখন আমার গঠন হতে যাবে, ঠিক আছে, স্কিমা যখন আমার গঠন হবে সেই ক্ষেত্রে চিলড্রেনকে যখন আমার স্কিমা কার সাহায্য হয়ে থাকে বলতো, অ্যাসিমিলেশন আর একটা হচ্ছে আমার অ্যাকোমোডেশন, এই দুটোর মাধ্যম দিয়ে হতে থাকে। তাহলে যখন এটা হয়ে থাকে তখন আমার কি হয়, অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে চিলড্রেনকে এবং মোটিভেটেড লার্নার্স। আর কি হয়, চিলড্রেন উইল সিক আউট ইনফরমেশন, হেল্প মেক টু সেন্স দেয়ার ওয়ার্ল্ড। বারবার এই যে হচ্ছিল যে ইনফরমেশনটাকে নিয়ে এসে আমরা অ্যাসিমিলেশনের সময় দেখেছি যে সেই চিলড্রেন যখন কোনো একটা বিষয় শিখলো সেটা ওয়ার্ল্ডের সঙ্গে সে অ্যাসিমিলেট করার চেষ্টা করে, এবং যদি মিলে যায় তাহলে সেই নলেজটা স্কিমাতে এড হয়ে গেল, আর যদি সেটা না মিলে কোনো ধরনের চেঞ্জ করতে হলো, তার মানে অ্যাকোমোডেশনের মাধ্যম দিয়ে স্কিমাতে অ্যাড করলো। তাহলে মেক সেন্স দেয়ার ওয়ার্ল্ড। চিলড্রেন কনস্ট্রাক্ট নলেজ ফ্রম দেওয়ার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে নলেজ তৈরি করার চেষ্টা করে, এটা আমরা দেখেছি। চিলড্রেন লার্ন থ্রু 2 প্রসেসেস, অ্যাসিমিলেশন এন্ড অ্যাকোমোডেশন, ইন হুইচ থিওরি, ইন পিয়াজেট থিওরি, এই পিয়াজেট থিওরিতে। এছাড়াও ওয়ান্স ইন্টারাকশন উইথ ফিজিক্যাল এন্ড সোশ্যাল এনভায়রনমেন্ট এসেনশিয়াল ফর কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ একজনের ইন্টারাকশন ফিজিক্যাল এবং সোশ্যাল এনভায়রনমেন্টের সাথে দরকার কিসের জন্য, নাকি আমার কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য। কগনিটিভ যে ডেভেলপমেন্ট, সেই কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য আমার প্রয়োজন আছে, ঠিক আছে। আমরা দেখে নিলাম পিয়াজের থিওরি এইটুকু। এবার 3 নম্বর কোশ্চেন আমরা দেখছি যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ লিমিটেশন অফ দ্য প্রি অপারেশনাল থট, মানে প্রি অপারেশনাল পিরিয়ড তোমরা ধরতে পারো, কোনটা একটা লিমিটেশন নয়, মানে কোনটি নয়। টেন্ডেন্সি টু কনসেন্ট্রেট, ডেভেলপমেন্ট অফ সিম্বলিক থট, ইগোসেন্ট্রিজম এবং ইরিভার্সিবিলিটি, এটার মধ্যে প্রি অপারেশনালের কোনটি লিমিটেশন নয়। এখানে কোশ্চেনটা খুব বোঝার আছে, এখানে কোশ্চেনটা খুবই বোঝার আছে যে প্রি অপারেশনাল প্রথমে কি আছে, সেন্সরি, দেন আছে প্রি অপারেশনাল, তার মানে লিমিটেশন নয়, মানে প্রি অপারেশনালের বৈশিষ্ট্য ওটা একটা, কোশ্চেনটা বোঝার চেষ্টা করো, ওটা একটা প্রি অপারেশনালের বৈশিষ্ট্য, আর বাকিগুলো কোনটি প্রি অপারেশনালের বৈশিষ্ট্য নয়, ওটাই বলছে নট এ লিমিটেশন। ব্যাপারটা কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করো। সো এনসার যদি আমরা দেখে নিই, দ্য ডেভেলপমেন্ট অফ সিম্বলিক থট, এই সিম্বলিক থটটা কিন্তু হয়ে থাকে, দেখো কনসেন্ট্রেট, ইগোসেন্ট্রিজম, ইরিভার্সিবিলিটি, এগুলো কিন্তু নট এ লিমিটেশন, এগুলো একটা লিমিটেশন, বাট এটা লিমিটেশন নয়, নট এ লিমিটেশন। এই যে বাকি তিনটা এটা লিমিটেশন, ঠিক আছে, বাট এটা লিমিটেশন নয়, বুঝতে পারলে? তাহলে এই যে দেখো সেন্সরি মোটর স্টেজে আমার কি কি হয়ে থাকে, এটা হচ্ছে বার্ড টু 10 ইয়ার্স কি হয়ে থাকে, সেন্সরি মোটর স্টেজে কোঅর্ডিনেটস, রেসপন্সেস, মোটর রেসপন্সেস মাধ্যমে লার্ন করি, সেন্সরি কিউরিওসিটির মাধ্যমে লার্ন করি, ল্যাঙ্গুয়েজ ইউজ টু ডেভেলপমেন্ট, ক্যাটালগিং এন্ড অবজেক্ট পার্মানেন্স ডেভেলপমেন্ট হয়ে থাকে, এটা ভালো করে মাথায় রাখবে, অবজেক্ট পার্মানেন্স ডেভেলপমেন্ট হয়ে থাকে। বাট জন্মের সেই মুহূর্তে কিন্তু হয় না, এটা বিশেষ করে 1 থেকে 2 বছরের যে পিরিয়ডটা, সেই পিরিয়ডটাতে এই অবজেক্ট পার্মানেন্সটা লার্ন করে থাকে। তার মানে অবজেক্ট পার্মানেন্স লার্ন মিন্স যে কোনো একটা বস্তু তাদের কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো, কিন্তু তারপরেও সে বুঝতে পারবে যে সেই বস্তুটি বর্তমান, মানে সেই বস্তুটির অস্তিত্ব আছে, এটা হচ্ছে অবজেক্ট পার্মানেন্স, কিন্তু শুরুর দিকে থাকে না, বুঝতে পারলে? যদি তোমাকে স্পেসিফিক ভাবে কোশ্চেন পুষে যায়, জিজ্ঞাসা করে যে প্রিয় পার সেন্সরি মোটর স্টেজের কোন ইয়েটাতে, তাহলে তোমাকে এনসারটা হবে কি বলতো, ঠিক যেদিন 1.5 থেকে 2 বছর বা 1 থেকে 2 বছরের মধ্যে, এটা শেষের দিকে হয়ে থাকে, মাথায় রাখবে। প্রি অপারেশনের ক্ষেত্রে সিম্বলিক থিঙ্কিং হয়ে থাকে। এখানে আমরা কি পড়লাম, এনসারটা দেখো, ডেভেলপমেন্ট অফ সিম্বলিক থট এটা থাকে,
এটা লিমিটেশন নয়, এগুলো লিমিটেশন হলো। আরেকটা হচ্ছে ইউজ অফ প্রপার সেন্টেন্স এন্ড গ্রামার যে ইউজ করি সেটা আমরা প্রি অপারেশনাল স্টেজে, ইমাজিনেশনটা স্ট্রং হয়, ইমাজিনেশন এন্ড ইনটিউশনটা করা হলো। বাট কমপ্লেক্স অ্যাবস্ট্রাক্ট থটস স্টিল ডিফিকাল্ট, অ্যাবস্ট্রাক্ট কখনোই কিন্তু এইখানে হয় না, কনজারভেশন ইজ ডেভেলপ হয়ে থাকে। এবার দেখো কংক্রিট অপারেশনাল যে স্টেজ সেখানে ক্ষেত্রে 7 to 11 ইয়ার্স কংক্রিট অ্যাটাচ টু কনসেন্ট সিচুয়েশন টাইম স্পেস কোয়ালিটি এন্ড আন্ডারস্টুড ক্যান বি অ্যাপ্লাইড বাট ইন্টারপ্রেটেড। এখানে কি হয়ে থাকে আমার বলতো ইরিভার্সিবিলিটি ডেভেলপ হয়ে থাকে, এখানে কিন্তু ইরিভার্সিবিলিটি ডেভেলপ হয়ে থাকে না, যার ফলে এখানকার এটা একটা লিমিটেশন। বুঝতে পারলেন, ইরিভার্সিবিলিটি এখানে আমার ডেভেলপমেন্ট হয়ে থাকে। আর এখানে কি হয় থিওরিটিক্যাল, হাইপোথেটিক্যাল, কনস্ট্রাকটিভ থিংকিং, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট থিংকিং, লজিক্যাল, এগুলো হয়ে থাকে। এগুলো তোমরা অবশ্যই জানো। নেক্সট কোশ্চেন 4 নাম্বার, play a significant role in development of young children for the following reasons except বলেছে যে play a significant role, কোশ্চেন ভালো করে পড়ার, in development of young children for the following reason, কি কারণের জন্য, except they gain the mastery over their body, it stimulates their senses, except it is a just pleasant way to spend time, they acquire new skill and learn when to use them। এখানে বলা হচ্ছে প্লে সিগনিফিকেন্ট রোল। তাহলে কোশ্চেনটা তোমরা অ্যান্সার করো, কিচ্ছু দেরি হয়নি, জাস্ট শিবানী 4টা কোশ্চেন হয়ে গেছে, কোনো সমস্যা নেই। 15 মিনিটের ক্লাস তুমি প্রথমে দেখে নিবে, এই মুহূর্তে লাইভ এখন দেখো, অ্যান্সার করার চেষ্টা করো, অ্যান্সার করার চেষ্টা করো। দেখো অ্যাক্টিভ লার্নার হয়ে থাকো, এটুকু বলছি। আমার কোনো সমস্যা নেই, একজন থাকলেও আমি তোমাদের ক্লাস, না থাকলেও ক্লাস করাবো, একজন থাকলেও ক্লাস করাবো। তোমরা একজন থাকলে আমার কাছে যথেষ্ট, বেশি থাকলে অবশ্যই ভালো। সো অ্যান্সার যদি আমরা দেখে নিই, দেখো ইটস এ জাস্ট প্লিজেন্ট ওয়ে টু স্পেন্ড টাইম। দেখো এটা এখানে কথা বলছে যে প্লে সিগনিফিকেন্ট রোল ইন ডেভেলপমেন্ট অফ ইয়ং চিলড্রেন, আমি প্লে করছি, খেলাধুলা করছি, তার ফলে এটা আমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইয়ং চিলড্রেনদের। ফর দ্য ফলোইং রিজন, কিসের জন্য, ফলোইং রিজন, অ্যাকসেপ্ট দে গেইন মাস্টারি ওভার দ্য বডি, যদি আমি খেলাধুলা করি তাহলে সেই খেলাধুলার করছি এবং সেখান থেকে আমি কি করছি বলতো, আমি সেখান থেকে শুধুমাত্র এটা একটা সিগনিফিকেন্ট রোল পালন করছি অফ ইয়ং চিলড্রেন ফর ফলোইং রিজন। যদি আমরা কি করি, মাস্টার অফ বডি নয়, ইট ইজ স্টিমুলেটস দ্য সেন্সেস নয়, এই প্লেটা একটা জাস্ট একটা প্লিজেন্ট ওয়ে আমার টাইমটাকে স্পেন্ড করা। দেখা গেল যে খেলাধুলা করতে বলছে, তোমাকে খেলাধুলা করছি মানে কি, আমাকে 24 ঘন্টা খেলতে বলছে, তার মানে ঘরে বসে এই নয় যে পাবজি খেলছি, ঠিক আছে, ইনডোর গেমস নো, ইট আউটডোর গেম খেলার কথা বলছে তোমাকে, বুঝতে পারলে। তাহলে এবার 5 নাম্বার আমরা কোশ্চেন দেখছি যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কোশ্চেন ইনভাইটস চিলড্রেন টু থিঙ্ক ক্রিটিক্যালি। এখানকার মধ্যে কোন কোশ্চেনটা, এগুলো হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডেবল কোশ্চেন, যেটা তোমাকে কি করবে, ক্রিটিক্যালি থিঙ্ক করতে সাহায্য করে। কোন কোশ্চেনটার অ্যান্সার দিতে গেলে তোমাকে ক্রিটিক্যালি থিঙ্ক করতে হবে। ডু ইউ নো দ্য অ্যান্সার টু দিস, হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার, can you think of a similar situation, বা what is the different way in which we can solve this। দেখো এখানকার মধ্যে সেটা কোনটা তোমাকে সবথেকে বেশি ক্রিটিক্যালি থিঙ্ক করতে সাহায্য করবে, কোনটি তোমাকে ক্রিটিক্যালি থিঙ্ক করতে সাহায্য করবে বলো। এখানকার অ্যান্সার হচ্ছে অবশ্যই হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়েস ক্যান উই সলভ দিস। বুঝতে পারলে, তোমাকে ক্রিটিক্যালি থিঙ্ক করতে সাহায্য করছে। এটা তোমাকে বলছে যে একটা প্রবলেম, সেই প্রবলেমটার সলিউশন কত ধরনের ভাবে হতে পারে, যেটা আমরা কোথায় দেখি, ডাইভারজেন্ট থিঙ্কিং এ দেখি। কোথায় দেখি আমরা, ডাইভারজেন্ট থিঙ্কিং এ দেখি। এটাও আমরা পড়বো যে ডাইভারজেন্ট থিঙ্কিং এ আমরা দেখার চেষ্টা করি যে আমি কিভাবে করছি। দেখো এই ধরনের কোশ্চেনের উদাহরণ বা এক্সাম্পল তোমার মধ্যে দেওয়া আছে, যেটা তোমরা দেখে নিবে যে হোয়াট ডু ইউ থিঙ্ক উড হ্যাপেন ইফ, এটা কি করে, এনকারেজেস প্রেডিকশন এন্ড কনসিডারেশন অফ কনসিকুয়েন্সেস, তোমাকে সাহায্য করে। এখানে লেখাটা একটু ছোট ছোট আছে, বাট তোমরা কোয়ালিটি ইমপ্রুভ করে নিলে তোমরা দেখতে পারবে, বুঝতে পারলে। তার মানে এই কি টাইপের কোশ্চেন, এখানে অনেকগুলো টাইপ কোশ্চেন দেওয়া আছে, যে টাইপের কোশ্চেন গুলো তোমাকে ক্রিটিক্যালি করতে সাহায্য করছে, ক্রিটিক্যালি আন্ডারস্ট্যান্ডেবল করতে তোমাকে সাহায্য করছে, বুঝতে পারলে। নেক্সট আমরা দেখছি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অপশন ইজ বেস্ট ডেসক্রাইবস প্রোগ্রেসিভ এডুকেশনের ক্ষেত্রে। এখানকার যে 4টা লাইন দেওয়া আছে সেটার মধ্যে বেস্ট ডেসক্রাইব কে করছে, প্রোগ্রেসিভ এডুকেশন তোমাদের সিটেটে দেওয়া আছে, দেখবে। দেখো এগুলো কোশ্চেন করছি, তার মানে কি তোমার এই যে 24 প্রাইমারি, ডিসেম্বর আবার প্রাইমারি হবে, সেখানেও সাহায্য করবে। আর তুমি মাথায় রাখো, একদিন 2 মাস 1 মাস মানে ইয়ে করে, আমি জানি না হতে পারে সবার কাছে, বাট একটা তোমার
মিনিমাম একটা টাইম চাই যেটা তুমি ওইটার পিছনে স্পেন্ড করো, তাহলে তুমি একটা কোয়ালিটি রেজাল্ট নিয়ে আসবে। আর এটা তোমাকে ধরে রাখতে হবে, আসবে সময়, বাট তোমাকে ধরে রাখতে হবে। তুমি ওই আসবে সময় ফর্ম ফিল আপ হবে তারপরে আমি পড়াশোনা শুরু করব, তাহলে বাপু ঠিক আছে, তাহলে তুমি ওই কিছু কিছু বাজারে কোর্স বেরিয়েছে না, যে 10 দিন দেন মে এমবিএ কোর্স, ঠিক আছে, ওই ওই টাইপের কোর্স তোমাকে করতে হবে। তো 10 তারিখ তোমাকে একটা, আর দেখো সিটেটের এক্সাম দিচ্ছ, আসামে টেট আছে, সব জায়গায় এগুলো কাজে দিবে, ঠিক আছে, আসাম, ত্রিপুরা, এজ ওয়েল এজ তোমার পশ্চিমবঙ্গের টেট আছে আমাদের, বুঝতে পারছো, সব জায়গায়। বাট আমাকে ইংলিশটা করতে হবে, কারণ এই ইংলিশটা করার সাথে সাথে আমার কি হয়ে যাচ্ছে, ইংলিশ সাবজেক্টটা তো হয়ে যাচ্ছে। তাহলে এই চারটার মধ্যে কোনটি অ্যান্সার বলো? সো অ্যান্সার যদি আমরা দেখি, তাহলে প্রোগ্রেসিভ এডুকেশনের ক্ষেত্রে কি, প্রোগ্রেসিভ এডুকেশন মিন্স বর্তমানে যেটা আমাদের আছে, এবং এর সাথে আমরা তুলনা করতে পারি লার্নার সেন্ট্রিক, লার্নার সেন্ট্রিক, নট চাইল্ড সেন্ট্রিক, লার্নার সেন্ট্রিক। ওটা হচ্ছে লার্নিং বাই ডুইং, কর্মের মাধ্যমে শিক্ষা, প্রজেক্ট মেথড, কোঅপারেটিভ লার্নিং। এখানে দেখো বলছিল থিমেটিক ইউনিটস, রেগুলার ইউনিট টেস্ট, র্যাঙ্কিং, নো। পার্সোনালাইজ লার্নিং, নো। ইট ইজ এ পার্সোনালাইজড, ইট এ মোবাইল লার্নিং, ওয়ান টাইপ অফ আমরা বলতে পারি, যেটা আমরা ঘরে বসে করতে পারি। এবিলিটি, গ্রুপিং, লেবেলিং স্টুডেন্ট করা, না। প্রজেক্ট মেথড, ঠিক আছে, প্রজেক্ট মেথড আছে। এবিলিটি, গ্রুপিং এন্ড র্যাঙ্কিং, না। প্রোগ্রেসিভ এডুকেশনের ক্ষেত্রে বেস্ট যদি আমরা দেখি, কোঅপারেটিভ লার্নিং, প্রজেক্ট মেথড এবং লার্নিং বাই ডুইং, তার মাধ্যম দিয়ে আমরা শিখব। ক্লিয়ার? এবার আমরা এর এক্সপ্লেনেশন এবার দেখব প্রোগ্রেসিভ এডুকেশনের জাস্ট দুই একটা জিনিস, যে এই স্টুডেন্ট সেন্ট্রিক এডুকেশনাল ফিলোসফি, আমি একটু আগে বললাম তোমাদের চাইল্ড সেন্ট্রিক, স্টুডেন্ট সেন্ট্রিক এডুকেশনাল ফিলোসফি। প্রথমত প্রোগ্রেসিভ এডুকেশন মাথায় আসলে একটা স্টুডেন্ট সেন্ট্রিক তোমার মধ্যে রাখবে, এবং মডার্ন এডুকেশন দ্যাট এমফেসাইজ এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, ক্রিটিক্যাল থিঙ্কিং এন্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। ক্লিয়ার? যদি আমরা এর কিছু কনক্লুশন দেখি, ফিচার্স দেখি, তার লার্নিং বাই ডুইং, ইন্টিগ্রেটেড কারিকুলামটাকে করা, সমস্ত কারিকুলাম মানে বিষয়গুলোকে ইনক্লুডেশন করা, প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, টিম ওয়ার্ক করা, আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্টটাকে বোঝা, প্রমোটিং এডুকেশন উইথ এ বিগার গোল মাইন্ড, নো সিম্পলি নেরো মাইন্ড, নট বিগার গোল মাইন্ডে তোমাকে করতে হবে। এছাড়াও সব থেকে মনে রাখবে প্রোগ্রেসিভ এডুকেশনের এডুকেশন ফর সোসাইটি অ্যান্ড ডেমোক্রেসি, কোলাবোরেটিভ এবং কোঅপারেটিভ লার্নিং, বুঝতে পারলে, ফ্লেক্সিবল টাইম টেবিল এন্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট। এছাড়াও এমফেসাইজ লাইফ লং লার্নিং এন্ড সোশ্যাল, যেখানে তোমাকে টিচার বা তুমি কখন টিচার তোমাকে গণ্য করা হবে, যখন তুমি টিচিং প্রফেশনে আসছো, যখন তুমি লাইফ লং লার্নার হবে। আর তুমি 1 ইয়ার থেকে 1 থেকে 2 ইয়ার্সের মধ্যে একটা খেটে এক্সাম দিতে পারছো না, পরীক্ষার 2 মাস আগে তোমাকে পড়ে ওর এক্সাম দিতে হবে, এই ভাবনা চিন্তা তোমার মাথায় থাকে, তাহলে যেখানে তোমাকে লাইফ লং লার্নার বলছে, সেখানে তুমি ফর্ম ফিল আপ হচ্ছে মানে দিব, ফর্ম ফিল আপ হচ্ছে মানে এক্সাম হবে, বাস পড়তে হবে, প্রচুর কম্পিটিশন আছে, প্রচুর আছে, তাহলে তোমাকে ধৈর্য রাখতে হবে, বুঝতে পারছো এই জিনিস। এছাড়াও 7 নম্বর কোশ্চেন, এবার হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট প্রোগ্রেসিভ এডুকেশন এক্সপ্লেইনস এডুকেশন ইজ লাইফ ইটসেলফ। শিক্ষাই একটা, একদিক থেকেই বলতে পারবো শিক্ষাই হচ্ছে একটা জীবন, একদিক থেকে শিক্ষাই হলো জীবন আমাদের, বলছি। তাহলে এটা which of the following statements about progressive education explain করে, এটাকে এক্সপ্লেইন করে। স্কুল এডুকেশন should continue as long as possible, school are not required, children can learn from their life experiences, education in school should reflect the social and natural world, and life is a true educator। আমরা যদি লাইফ এডুকেশন ইজ এ লাইফ ইটসেলফ বলি, এর পরিপ্রেক্ষিতে এখানকার মধ্যে সব থেকে ব্যাখ্যা কোনটা ভালো, তোমরা অ্যান্সারটা করে দাও। কোশ্চেন নাম্বার 7 সো অ্যান্সার আমরা দেখে নিচ্ছি। অবশ্যই এডুকেশন ইন স্কুল শুড রিফ্লেক্ট দ্য সোশ্যাল এন্ড ন্যাচারাল ওয়ার্ল্ড, ঠিক আছে। এখানকার যদি আমরা দেখি এডুকেশন ইজ লাইফ ইটস প্রোগ্রেসিভ এডুকেশনের ক্ষেত্রে যদি দেখি, বুঝতে পারলে, যে স্কুল শুড নট কন্টিনিউ এজ লং পসিবল, কোনো মতেই না। প্রোগ্রেসিভ এডুকেশনের ক্ষেত্রে আমাদের স্কুল প্রয়োজন আছে, স্কুল আর নট রিকোয়ার্ড, নো, দরকার আছে। এখানে যদি আমরা সব থেকে ব্যাখ্যা দেখি, লাইফ ইজ এ ট্রু এডুকেটর, অবশ্যই এটা আমরা না, জীবনটাই সব থেকে আমাদের মানে আমাদের যে জীবন সেটা, বাট এখানে দেখা বোঝার চেষ্টা করো। প্রোগ্রেসিভ এডুকেশন বলেছিল এক্সপ্লেইনস এডুকেশন ইন স্কুল শুড বি রিফ্লেক্ট অন দ্য সোশ্যাল এন্ড ন্যাচারাল ওয়ার্ল্ড। এডুকেশন কি করবে, ইন স্কুলের শুড রিফ্লেক্ট করবে সোশ্যাল এবং আমাদের ন্যাচারাল, সেটা আমরা যা সোসাইটিতে শিখছি। এডুকেশন স্কুল ইজ এ অলসো, এটা মিনিয়েচার সোসাইটি, এটা বলা হয় ডিউ এর কনসেপ্টে বলা হয়েছে, স্কুল ইজ মিনিয়েচার সোসাইটি। তাহলে বুঝতে পারছো, প্রোগ্রেসিভ এডুকেশনের জন্য স্কুল আমাদের অবশ্যই প্রয়োজন।
স্কুল আমাদের অবশ্যই প্রয়োজন। বাহ শিবানী, গুড অ্যান্সার। তাহলে এটা আমরা দেখে নিচ্ছি। হলো 8 নাম্বার কোশ্চেন দেখি আমরা, এবার থিওরিতে চলে এসেছি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান বি কনসিডার্ড এজ এ কন্ট্রিবিউশন অফ কোহলবার্গ থিওরির ক্ষেত্রে এটার মধ্যে আমরা কন্ট্রিবিউশন কনসিডার করব। কন্ট্রিবিউশনে হিজ থিওরি হ্যাজ সাপোর্টেড এস অ্যাসোসিয়েশন বিটুইন কগনিটিভ ম্যাচুরিটি অ্যান্ড মোরাল হিউম্যানিটি। দ্য থিওরি হ্যাজ এলাবোরেট টেস্টিং প্রসিডিওর। It established a clear relationship between moral reasoning and action, and his belief is that children are moral philosopher. যদি আমরা অ্যাকর্ডিং টু কোহলবার্গস থিওরিতে দেখতে চাই তাহলে এটার মধ্যে কোনটা তার বলতে পারবো আমরা কন্ট্রিবিউশন বলতে পারবো, কনসিডার করা হবে। কোহলবার্গ থিওরিতে পড়েছো তোমরা? আর আমি এইটুকু কথা বলছি যারা সিটেটের এক্সাম দিবে, যারা প্রিভিয়াস কোনো ক্লাস দেখোনি, দেখো সিটেটের আমার একটা সিরিজই আছে, যে সিরিজটাতে আমি দিয়ে দিয়ে রাখছি সবগুলো সিটেটের প্রিভিয়াস ইয়ার পিকিউ পিওয়াইকিউ করানো হবে। এরপরও ক্লাস আছে সিওয়াইটি পিওয়াইকিউ, এবং বাংলাতে যদি কারো বোঝার সমস্যা থাকতে থাকে পুরো সিডিবির ক্লাস দেওয়া আছে, থিওরির ক্লাস আলাদা দেওয়া আছে, রিভাইজের ক্লাস দেওয়া আছে। দেখো এখানে আমি ওয়ান ডে ওয়ান কোশ্চিন, তুমি দেখবে ওয়ান ডে ওয়ান কোশ্চিনে আমার একটা সিরিজ লেখা আছে ওখানে, এখানকার থেকে এখানকার এবার একটা ইনঅ্যাক্টিভ আইকনিক স্টেজ বলেছিল সিডিপি, আমি ওইটা ওয়ান ডে ওয়ান কোশ্চেনে সলভ করিয়েছিলাম সিটেট থেকে, মানে বিভিন্ন স্টেটের সিটেট থেকে আমি করিয়েছিলাম, ডিরেক্ট প্রশ্ন চলে এসেছে ওখান থেকে, কমন নয়। আমি বলছি আমার এখান থেকে কমন আসেনি, আমি করিয়েছিলাম সেখান থেকে এসেছে, করিয়েছিলাম সেখান থেকে মোটামুটি, এই জন্য আমি করাইছিলাম যে হ্যাঁ এই জিনিসগুলো আমাদের এসেছে পরীক্ষা। নেক্সট উত্তর দেখে নিব যে হিজ থিওরি সাপোর্টেড এজ এ অ্যাসোসিয়েশন বিটুইন কগনিটিভ ম্যাচুরিটি এন্ড মোরাল ম্যাচুরিটি। আমরা যখন কোহলবার্গের থিওরি দেখতে যাই, সেই কোহলবার্গের থিওরিতে প্রথমেই তিনি অ্যাকসেপ্ট করেছেন যে যদি আমরা আমাদের মোরাল ডেভেলপমেন্ট হওয়া প্রয়োজন হয়, মোরাল ডেভেলপমেন্ট যদি দরকার, তাহলে আমাকে কি করতে বলো তো, আমার কগনিটিভ মানে কগনিটিভ যে ম্যাচুরিটি বা কগনিটিভ ডেভেলপমেন্ট প্রয়োজন আছে। সে পিয়াজের থিওরিকে সাপোর্ট করেছিল, বুঝতে পারছেন? আমরা এটা প্রথমেই দেখেছিলাম। হ্যালো, এবার আমরা নেক্সট দেখি যে তার শুধুমাত্র দেখো প্রি কনভেনশনাল যে স্টেজ, প্রথম যে স্টেজটা যেটা মোরালিটি ইজ এক্সটার্নালি কন্ট্রোল হয়ে থাকে, যদি তোমাকে ডাইরেক্ট দেওয়া আসে এখানে, তাহলে এখানে মোরালিটিটা আমাদের, তার যে মোরাল থিওরি, সেই মোরাল থিওরিটা মোরালিটি আমার এক্সটার্নালি কন্ট্রোল, মানে বাইরে থেকে আমাকে কন্ট্রোল করে। এবং এখান থেকে আমরা কি দেখতে পারি বলতো, শাস্তি বিহেভিয়ারের যে একটা আমরা দেখলাম না, শাস্তি রিওয়ার্ড এবং পানিশমেন্টের আমরা এখানে অনেকটা দেখতে পাই। তারপর এখানে কনভেনশনাল স্টেজে কি হয়, জাজিং দ্য মোরালিটি অফ অ্যাকশন বাই কম্পেয়ারিং দেম টু সোসাইটিস এন্ড ভিউস অফ এক্সপেক্টেশন। এখানে কি করা হয়, অনেক সময় সোসাইটি কি চাইছে এই অনুযায়ী সে মোরাল আচরণটা করে, মানে আইন কানুন নিয়ম নীতি এটা ওখানে অনেক সময় ফলো করার চেষ্টা করে, রুলস রেগুলেশন যদি আমরা বলতে চাই। পোস্ট কনভেনশনাল স্টেজে কি হয়, এখানে তোমাদের হয় হাইয়েস্ট লেভেল অফ মোরাল রিজনিং। At this level, ideas about right and wrong based on the broad principle of justice, এখানে তার অ্যাবস্ট্রাক্ট থিংকিং আমরা বলতে পারি ডেভেলপমেন্ট হয়ে থাকে, যার ফলে আমরা দেখতে পারি যে বিস্তৃত তো মানে সেই কাজটাই মোরাল যেটা সবার জন্য ভালো। এখানে আমরা পিয়াজের থিওরিতে সেটা, কোহলবার্গের থিওরিতে সেটা দেখে নিয়েছি। এবার আমরা নেক্সট কোশ্চেন দেখবো জেডপিডি, দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টেড রিভার্স। এগুলো কার কোশ্চেন, 2018 এর পেপার 1 এর সিটেট। দেখো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট রিভার্স কি বোঝায়, the phase when maximum development is possible, the development phase when the child takes complete responsibility for learning, a context in which children can almost perform a task on their own with the right level of support, the point in learning when support can be withdrawn। এখানকার মধ্যে কোনটি অপশন 9 নাম্বার কোশ্চেনে তোমরা বলো। তাহলে এখানকার যদি আমরা অ্যান্সার দেখি, এখানকার হচ্ছে আমার দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট রিফার্স টু এ কনটেক্সট ইন হুইচ এ চিলড্রেন ক্যান অলমোস্ট পারফর্ম এ টাস্ক, কাজটা করতে পারবে দেয়ার ওন উইথ দ্য রাইট লেভেল অফ সাপোর্ট। যদি আমার সাপোর্ট, দেখো এখানে কাজটা কোনো মতেই উইথাউট সাপোর্টে করতে পারবে না। জন অফ প্রক্সিমাল জেডপিডি মিনস কোনো মতেই উইথাউট সাপোর্ট ছাড়া কাজটি সে করতে পারবে না, ভালো করে মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? জন অফ প্রক্সিমাল ছাড়া ডেভেলপমেন্টে কোনো মতেই রাইট সাইড ছাড়া। আর ওটা কি বলতো,
বি অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, এবং আমাদের যে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আছে সেই অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট এবং বিয়ন্ড ডেভেলপমেন্টের যে মধ্যবর্তী অঞ্চল, আর এখানে কার দরকার, আমার রাইট লেভেল সাপোর্ট বা কোনো একজন ব্যক্তির যে আমাদের আচ্ছা জেডপিডি এমকেও তার সাপোর্ট লাগবে, উইথাউট সাপোর্টিং এ করতে পারবে না। তাহলে দেখো, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ইজ এ কনসেপ্ট অফ এডুকেশনাল সাইকোলজি দ্যাট রেফার্স গ্যাপ বিটুইন কার মধ্যে, হোয়াট দ্য লার্নার ক্যান ডু ইন্ডিপেন্ডেন্টলি এন্ড হোয়াট দে ক্যান ডু উইথ হেল্প, তার যে মাঝখানে ওইটা ইন্ডিপেন্ডেন্টলি এবং হেল্পের সাহায্য করতে পারে, মাঝখানে যে অঞ্চলটা উইদাউট। এটা কে প্রবর্তন করেছিল 1930-তে, কে, রাশিয়ান সাইকোলজিস্ট আমাদের ভাইগটস্কি। হলো এটা কি অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। দ্য জেডপিডি ইজ ডিফাইন্ড এজ এ ডিফারেন্স বিটুইন এ চাইল্ডস অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট লেভেল এন্ড দেয়ার পোটেনশিয়াল ডেভেলপমেন্ট। The potential development is determined by the problem solving with adult guidance in collaboration with more capable peers, ঠিক আছে। এছাড়াও বলা হচ্ছে জেডপিডি is a range text that child is handled alone can accomplish with the help of skiller and partners, ক্লিয়ার। 10 নম্বর কোশ্চেন করানো হচ্ছে androgynous personality means, androgynous personality বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, refers to men with feminine traits as a balance of what they are generally considered masculine and feminine traits, tends to be assertive and arrogant, adheres to stereotypical gender roles of prevent in the society। এখানকার 10 নম্বরের যে কোশ্চেনের অ্যান্সার সেটা কি? তো অ্যান্সার হবে আমার has the balance, কোথায়, what they generally considered masculine and feminine traits, দুটোর মধ্যের ব্যালেন্সটা। refers to a man with feminine traits, not, tends to be assertive and arrogant, not, adheres to stereotypical genders roles prevalent in the society, no। the balance থাকবে কার মধ্যে না, generally considered in masculine and feminine traits এর মধ্যে একটা ব্যালেন্স যখন থাকবে তখনই আমাকে androgynous পার্সোনালিটি হিসেবে বিবেচ্য করা হবে। নয়েসিন, দেখো দেখো androgynous পার্সোনালিটি বলতে আমরা একটু বুঝে নিব। আর androgynous পার্সোনালিটি কাকে বলা হয় জানো, এ পারসন, একজন লোককে হু ইজ এ স্ট্রং পার্সোনালিটি ট্রেটস, যে ট্রেট পার্সোনালিটির যে ট্রেটস আছে সেগুলো অ্যাসোসিয়েটেড উইথ বোথ সেক্সেস, কি বোথ সেক্সেস মানে মেল এন্ড ফিমেল বোথ। androgynous পার্সোনালিটি হ্যাভ হাই ডিগ্রি অফ বোথ ম্যাসকুলিন এন্ড ফেমিনিন ট্রেটস, দুটোই থাকবে। দেয়ার কম্বাইন toughness and gentleness, assertiveness and nurturing behavior is called for by the situation অনুযায়ী। হলো, the word androgyny is combines to, কি একটা হচ্ছে andro আর একটা হচ্ছে gyny, androgyny বলো androgyny বলো কোনো সমস্যা নাই। andro refers to maleness or men, আর while gyny refers to the root that can be used to either suffix or prefix meaning of a man। দুটোই, জেনি মিন্স কি হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে সাফিক্স মিনিং ধরতে পারো অর প্রেফিক্স মিনিং ধরতে পারো, আর এন্ড্রো মিন্স রেফারে মেলনেস অর ম্যান, যার ফলে এখানে এটা বোঝানো হচ্ছে যে এন্ড্রাগোনিয়াস ইজ আ টাইপ অফ জেন্ডার রিপ্রেজেন্টেশন দ্যাট মিক্সেস ম্যাসকুলিনিটি এবং ফেমিনিটির যে মিক্সেস সেটা। ইট ইজ এ পসিবল ফর ওমেন to have the androgynous personality or disposition without necessarily displaying the physical or behavioral characteristics typically associated with tomboys। আমরা টমবয়েসের সঙ্গে তুলনা করতে পারবো না যে ছেলে হিসাবে মেয়ের আচরণ করছে, টুপি টুপি মানে একদম ড্রেস পরে আছে, অ্যাসোসিয়েটেড টু টমবয়েস, নো, বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক টিপিক্যালি অ্যাসোসিয়েটেড টু টমবয়েস, বুঝতে পারলে, উইদাউট নেসেসারিলি ডিসপ্লেইং দ্য ফিজিক্যাল ও বিহেভিয়ারাল এদিক থেকে। হলো, সাম রিলেটেড টার্মস টু এন্ড্রাগজি ইনক্লুড, যদি আমরা ধরতে পারি এই যে এন্ড্রাগনি যে পার্সোনালিটি সেটা ক্রিয়েটিভ থিঙ্কিং, সেলফ এফিকাসি, ন্যারেটিভ, অটোনমি, ফেমিনিস্ট থিওরি, সাইকোলজি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এন্ড সেক্স ডিফারেন্সেস। হলো, এবার আমরা 11 নম্বর কোশ্চেন আজকে দেখি। 11 নম্বর কোশ্চেন আছে যে চিলড্রেন একুয়ার জেন্ডার রোলস থ্রু অল দ্য ফলোইং এক্সেপ্ট কার মাধ্যম দিয়ে, মিডিয়া, সোশ্যালাইজেশন, কালচার, টিউটরিং। চিলড্রেন একুয়ার জেন্ডার রোলস, জেন্ডারের যে ভূমিকা সেটা শেখে আর কি বা পালন করে, সেটা জানতে পারে কার মাধ্যম ছাড়া, মিডিয়া, সোশ্যালাইজেশন, কালচার নাকি টিউটরিং, এর মধ্যে কোনটি এক্সেপ্ট কার মাধ্যম ছাড়া? সো 11 নম্বর যদি আমরা কোশ্চেনের অ্যান্সার দেখি,
অবশ্যই টিউটরিং এখানে আমাদের বলা হচ্ছে। মিডিয়া, সোশ্যালাইজেশন এবং কালচারের মাধ্যম দিয়ে অবশ্যই সেটা শিখতে পারে। এবার দেখা হচ্ছে আমার, দেখো সাম ওয়েস একুয়ার জেন্ডার রোলস কিভাবে করি। ফ্যামিলির মাধ্যমে আমরা জেন্ডার রোল করতে পারি, স্কুলের মাধ্যম দিয়ে, পিয়ার গ্রুপসের মাধ্যম দিয়ে, মাস মিডিয়ার মাধ্যম দিয়ে, রিলিজিয়নের মাধ্যম দিয়ে, সোশ্যালাইজেশন এবং কালচারের মাধ্যম দিয়ে। ফ্যামিলি আমাদের কি প্রাইমারি এজেন্ট হিসেবে ধরা হয়, স্কুল মেজর এজেন্ট, আর পিয়ার গ্রুপ মেজর এজেন্ট, মাস মিডিয়া মেজর এজেন্ট, এছাড়া সেকেন্ডারি এজেন্ট হিসেবে ধরা। প্রাইমারি এটা মেজর, ঠিক আছে। সেকেন্ডারি এজেন্টস কাকে, রিলিজন। সেকেন্ডারি এজেন্টস হিসাবে আমাকে রিলিজন হিসাবে কিন্তু ধরা হচ্ছে। ক্লিয়ার? এবার 12 নাম্বার কোশ্চেন। ওয়ান অফ দ্য ক্রিটিক্স অফ স্ট্যান্ডার্ডাইজ টেস্ট হ্যাজ বিন দ্যাট। আমাদের যে স্ট্যান্ডার্ডাইজেশন টেস্ট আছে, এই স্ট্যান্ডার্ডাইজেশন টেস্টের যদি আমি ক্রিটিক ধরতে চাই তাহলে কি, দে রিপ্রেজেন্ট লার্জলি অফ মেইন স্ট্রিমিং কালচার এন্ড আর দেয়ারফর বায়াসড হয়। এই যে আমরা স্ট্যান্ডার্ডাইজেশন টেস্ট কোনো করা হয়, দেয়ার ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। কোন স্ট্যান্ডার্ডাইজেশন টেস্টেড মানে হচ্ছে যখন তোমার একটা কোশ্চেনিয়ার করবে না, আমরা যখন কোথাও একটা সার্ভে করার চেষ্টা করি, সেই সার্ভে করার জন্য আমার একটা কোশ্চেন একটা প্রিপেয়ার করতে হয়। তো সেই সময় আমাকে স্ট্যান্ডার্ডাইজেশন টেস্ট করে সেই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি ওই জায়গার ক্ষেত্রে উপযুক্ত হয় কিনা এর জন্য তৈরি করা হয়। তো এখানেই বলছে যে ওয়ান অফ দ্য ক্রিটিক্স, যেটা ক্রিটিক্স অফ স্ট্যান্ডার্ডাইজ টেস্ট হ্যাজ বিন দ্যাট, কি আছে, দ্য টেস্ট ক্যান নট বি অ্যাডমিনিস্ট্রেটেড অন লার্জ পপুলেশন, দে ডু নট গিভ এ ক্লিয়ার পিকচার অফ চিলড্রেন্স এবিলিটি। এর মধ্যে সব থেকে যে বেস্ট ক্রিটিক্স যেটাকে বলা হয়, ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্স, সেটা আমাকে বলতে হবে। 12 যদি অ্যান্সার দেখি তাহলে সেটা, ইবানি বলছে 12-1, আব্দুল বলছে 12C। তো দেখে নিচ্ছি অ্যান্সার, অবশ্যই অ্যান্সার এ, দে আর রিপ্রেজেন্ট লার্জলি অফ মেইন স্ট্রিমিং কালচার এন্ড দে আর ফর বায়াসড। মানে এটা একটা কেন বায়াসড, রিপ্রেজেন্ট লার্জলি অফ দ্য মেইন স্ট্রিমিং কালচার, দেয়ারফর ইট ইজ এ বায়াসড। অনেক সময় হয়ে থাকে, এটা একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্টের যে ক্রিটিক্স আমরা হিসেবে ধরতে পারি। দেখো যখন আমরা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট করতে যাই না, তখন সেটা কিভাবে কি দেখা হয়, তার অবজেক্টিভিটি কি, সেটা অবজেক্টিভিটি বলতে এখানে পার্সোনাল এজাম্পশন বা বায়াসেস আছে কিনা, বোথ রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি দুটোই। মানে আমি অবজেক্টিভিটিটা এমন রাখতে হবে যেখানে আমার কোনো বায়াসনেস না থাকে যখন আমি টেস্ট করতে যাব, ঠিক আছে, যখন আমি প্রিপারেশন করতে যাব, তার মানে বায়াসনেস আছে কিনা সেটা আমি দেখবো। রিলায়েবিলিটি আমি চেক করব, আমি ভ্যালিডিটি চেক করব। রিলায়েবিলিটি মিন্স অ্যাকুরেসি এন্ড কনসিস্টেন্সি অফ এ টেস্ট। রিলায়েবিলিটি মানে সেই টেস্টটা কতটা রিলায়েবল ওই জায়গার ক্ষেত্রে, অ্যাকুরেসি বোঝায়। আর ভ্যালিডিটি মানে অ্যাকচুয়ালি এই টেস্টটা কি সেটাই মেজার করবে আমরা যেটা মেজার করতে চাইছি। মানে একটা টেস্ট আমি তৈরি করছি বা একটা কোশ্চেনিয়ার তৈরি করছি, সেই কোশ্চেনিয়ার তৈরি করার সময় এটাই দেখা হয় যে কোশ্চেনগুলোকে সেট আপ করা হয়েছে সেই কোশ্চেনগুলোর ভ্যালিডিটি চেক করছি, মানে এটাই, তার মানে এটাই বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি ওই কোশ্চেনটা কি যেটা মেজার করতে চাইছি আমি যা জানতে চাইছি লোকের কাছ থেকে সেটাই কি আমাকে জানাচ্ছে। যখন এই কোশ্চেনের উত্তর খোঁজা হয় তখন এটাকে ভ্যালিডিটি, বুঝতে পারলে। কম্প্রিহেন্সিভ দেখানো হয়, এটা কি বোধগম্যতা আছে কিনা, বুঝতে পারছে কিনা, এটা ইম্পর্টেন্স টু ইচ এরিয়া, আর্নিংস ওয়েল অ্যারাউন্ড অ্যাসেসমেন্ট, ইউজেবিলিটি এর আছে কিনা, এটা ইউজ করা যাবে কিনা, ফ্রেন্ডলি কিনা, তাদের সঙ্গে হচ্ছে যাদের জন্য অ্যাপ্লাই করছি তারা এই শব্দগুলোকে বুঝতে পারবে কিনা, এটা ডায়াগনস্টিক হচ্ছে কিনা, উইকনেস আছে, স্ট্রেংথ আছে কোশ্চেনগুলোর মধ্যে কি কি, এবং ক্লিয়ারনেস আছে কিনা, যে আমি এমন কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরছি যে কোশ্চেনগুলো সার্ভে করছি সেই কোশ্চেনগুলো তোমরা বুঝতেই পারছো না, বাট এগুলো দরকার নেই। যার জন্য স্ট্যান্ডার্ডাইজ টেস্টে তোমাদের অনেক সময় কোশ্চেন দেওয়া থাকতে পারে যে কোনটি বৈশিষ্ট্য বা কোনটি চেক করা হয়। ফিচার্স যদি আমরা দেখি তার অবজেক্টিভিটি থাকবে রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, কম্প্রিহেনসিভনেস, ইউজেবিলিটি, ডায়াগনস্টিক এবং ক্লিয়ারনেস। ক্লিয়ার? 13 নম্বর কোশ্চেন, দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স সেজ দ্যাট। কি বলেছে মাল্টিপল যে ইন্টেলিজেন্সের থিওরি আছে আমাদের, কি বলেছে, ইন্টেলিজেন্স ক্যান বি র্যাপিডলি অ্যাক্লারেটেড, ইন্টেলিজেন্স ক্যান বি সেভারাল কাইন্ডস, পেপার পেন্সিল টেস্ট আর নট হেল্পফুল, ইন্টেলিজেন্স ক্যান বি মাল্টিপ্লেটেড উইথ ইফেক্টিভ পেডাগজি। এখানকার মধ্যে কোনটি সঠিক, অর্থাৎ মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরির উপর কি বলেছে আমরা এটা দেখার চেষ্টা করছি। তো অ্যান্সার যদি আমরা দেখে নিচ্ছি, এটা হচ্ছে আমার দ্য থিওরি অফ ইন্টেলিজেন্স সেড দ্যাট ইন্টেলিজেন্স ক্যান বি সেভারাল কাইন্ডস, যেটা আমরা থিওরিতেই পড়েছি, বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স, এটা কোনো উপাদানগত তত্ত্ব নয়। তার মানে আমরা এটা কে দিয়েছে, গার্ডনার, বহুমুখী তত্ত্ব, মাল্টিপল ইন্টেলিজেন্স। তাহলে কি ছিল, এটা বডিলি কানেস্টিক ইন্টেলিজেন্স, তোমরা এটা দিতে পারে বডি স্মার্ট,
যেটা স্মার্ট বডিলি কনস্ট্রাক্টেড বডি ডিগ্রি করতে পারে। ইন্টারপার্সোনাল যেটা আছে সেটা আমরা পিপল স্মার্ট বলবো, যে স্মার্টলি হ্যান্ডেল করছে কোনো বিষয়। ভার্বাল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে যদি দেখি তাহলে ওয়ার্ড স্মার্ট, কথা ভালো বলতে পারছে। লজিক্যাল ম্যাথমেটিক্যাল মানে লজিকের দিক থেকে ভালো দিতে পারছে। নেচার স্মার্ট, এটা যেটাকে বলা হয় কি ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স। আর একটা হচ্ছে ইন্টারপার্সোনাল মানে সেলফ স্মার্ট। ইন্টারপার্সোনাল মিনস অন্য পিপলের সঙ্গে ভালো বিহেভিয়ার করতে পারছে, তাদের সঙ্গে কমিউনিকেশন, তাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে পারছে। ভিজুয়াল স্পেশাল যেটাকে বলা হচ্ছে ওটা একটা পিকচার স্মার্ট, ছবি তোলার ক্ষেত্রে বা ছবি বোঝার ক্ষেত্রে। এবার ওটা হচ্ছে মিউজিক্যাল, যেটা হচ্ছে মিউজিক স্মার্ট। আমরা জাস্ট একটু দেখে নিলাম, ঠিক আছে। দেখো আর একটা জিনিস আমার এখানে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছিল, যে ভিজুয়াল স্পেশাল ইন্টেলিজেন্স, লিঙ্গুইস্টিক ভার্বাল ইন্টেলিজেন্স, লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স, বডিলি কাইনেস্টিক, মিউজিক্যাল, ইন্টারপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল, নেচারিস্টিক। এখানকার মধ্যে কোন কোন ব্যক্তিগুলো কি কি, এটার উদাহরণ খুবই দেওয়া আসে তোমার, এটার উদাহরণ খুবই দেওয়া আসে, যার জন্য এটাকে আমি ইনক্লুড করছি। দেখো আর্কিটেক্ট, আর্টিস্ট, ইঞ্জিনিয়ার। লিঙ্গুইস্টিকের মধ্যে রাইটার, জার্নালিস্ট, লয়ার, টিচার। লজিক্যাল মেথডের তাহলে সায়েন্টিস্ট, ম্যাথমেটিশিয়ান, কম্পিউটার প্রোগ্রামস, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট। বডিলি কাইনেস্টিক, ক্রাফট পারসন, ড্যান্সার, বডি বিল্ডার, সার্জন, স্কাল্পটর, এটা বলা হচ্ছে অ্যাক্টর। মিউজিক্যাল ইন্টেলিজেন্স, মিউজিশিয়ান, কম্পোজার, সিঙ্গার, মিউজিক টিচার, কন্ডাক্টর, ঠিক আছে। তারপর বলা হচ্ছে ইন্টারপার্সোনাল মধ্যে দেওয়া হচ্ছে সাইকোলজিস্ট, ফিলোসোফার, কাউন্সিলর্স, সেলস পারসন, পলিটিশিয়ানের মধ্যে আছে ইন্টারপার্সোনাল, ফিলোসোফার, রাইটার, থিওরিস্ট, সায়েন্টিস্ট। ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স, বায়োলজিস্ট, কন্ট্রোভার্সিয়াল, কনজারভেশনিস্ট, গার্ডেনার এন্ড, বুঝতে পারলে এগুলো ন্যাচারালিস্টিক যে ইন্টেলিজেন্স। গার্ডেনার, গার্ডেনার বলছে না, গার্ডেনার যারা বাগান তৈরি করে তাদের জন্য। ব্যাপারটা বুঝতে পারলেন? কবে অ্যান্সার পাবে ফাইনাল, এটা ঠিক আছে, সেটা পেয়ে যাবে, বাট প্রবাবিলিটি একটা অ্যান্সার কি আমরা দিয়ে দিয়েছি, তুমি দেখে নিতে পারো, বুঝতে পেরে যাবে তোমরা স্কোর দেখে। সেখান থেকে খুব একটা দু পাঁচটা কোশ্চেন এদিক ওদিক হবে, বাকি ওটাই হবে। দেখো টিচার্স ক্যান ইউটিলাইজ বোথ অ্যাসেসমেন্ট ফর লার্নিং এন্ড অ্যাসেসমেন্ট অফ লার্নিং। দেখো দুটোর কথা বলা আছে, কোশ্চেন দেখো আলাদা আলাদা করে না, দুটোই এক্সাম্পল করে ইউটিলাইজ মানে কম্বাইন করে দিয়েছে, যে টিচার্স ক্যান ইউটিলাইজ বোথ, অ্যাসেসমেন্ট করতে পারে, অ্যাসেসমেন্ট ফর লার্নিং এবং অ্যাসেসমেন্ট অফ লার্নিং। টু, কি জানার জন্য এই দুটো ইউজ করতে পারে? নোয়িং চিলড্রেন প্রোগ্রেস এন্ড অ্যাচিভমেন্ট লেভেল জানার জন্য, নো চিলড্রেন নিডস অফ এ চাইল্ড এন্ড সিলেক্ট টিচিং স্ট্র্যাটেজি অ্যাকর্ডিংলি, assess child performance at the periodic intervals and clarify his performance, monitor children progress and appropriate goals, fill their learning gaps। এখানকার মধ্যে দুটোই করতে হবে, কিন্তু দেখো এখানকার মধ্যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং এন্ড অ্যাসেসমেন্ট অফ লার্নিং দুটোর মাধ্যম দিয়ে আমরা করতে পারবো, দুটোর মাধ্যম দিয়ে আমাকে করতে হবে, ঠিক আছে, দুটোই বুঝতে হবে। কিন্তু তাহলে কোনটা করতে পারবো আমরা? তো অ্যান্সার যদি আমরা দেখে নিচ্ছি, নো চিলড্রেন প্রোগ্রেস এবং অ্যাচিভমেন্ট লেভেল। অ্যাচিভমেন্ট কি? এন্ড অফ দা দেখা হয়, এন্ড অফ দা কোর্সের ক্ষেত্রে সেখানে আমরা কি দেখতে পারবো? অ্যাসেসমেন্ট অফ লার্নিং, বুঝতে পারছো? অ্যাসেসমেন্ট অফ লার্নিং এর ক্ষেত্রে দেখতে পারবো অ্যাচিভমেন্ট লেভেল। চিলড্রেন প্রোগ্রেস যদি আমরা জানতে চাই তাহলে অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর মাধ্যম দিয়ে আমরা চিলড্রেন প্রোগ্রেস দেখতে পাবো, বুঝলে? এই যে সিলেক্ট নো দ্য লার্নিং নিডস এন্ড সিলেক্ট টিচিং স্ট্র্যাটেজি, এটা কিন্তু শুধুমাত্র অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর মাধ্যম দিয়ে। ইন্টারভালস, এটা অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর মধ্যে দিয়ে। মনিটর দ্য চিলড্রেন প্রোগ্রেস এন্ড সেট অ্যাপ্রোপ্রিয়েট গোলস, ফিল দেয়ার লার্নিং গ্যাপস, এটা অ্যাসেসমেন্ট। বাট অ্যাচিভমেন্ট লেভেল এট দ্য এন্ড, মানে দুটোই করতে পারবো এমন লাইনটাতে দেওয়া আছে যেটা আমরা দুটোই করতে পারবো। আমরা যেখানে দুটোই করতে পারবো সেটা থেকেই আমাকে এখানে দেখতে হবে, ক্লিয়ার বলা হচ্ছে। এবার নেক্সট আমরা দেখে নিচ্ছি অ্যাসেসমেন্ট ফর লার্নিং আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং এর একটু জাস্ট দেখে নিচ্ছি আমরা। কার উপর ফোকাস করে? অ্যাসেসমেন্ট ফর লার্নিং অনগোয়িং এবং ফরমেটিভ, এটা আমার ফোকাস করে। অ্যাসেসমেন্ট অফ লার্নিং সামেটিভ এবং রেট্রোস্পেক্টিভ। পারপাস যদি দেখি তাহলে প্রোভাইড ফিডব্যাক ডিউরিং লার্নিং প্রসেস অফ টু ইনফর্ম ইনস্ট্রাকশন, এটা ডিউরিং যখন ক্লাস চলছে সেই ক্ষেত্রে হতে থাকে। এটা ইভালুয়েটস এন্ড মেজার্স ওভারঅল স্টুডেন্ট অ্যাচিভমেন্ট, দেখে নিলে অ্যাচিভমেন্ট এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ডের এন্ডে অ্যাচিভমেন্টটা আমার দেখার চেষ্টা করে, ঠিক আছে। টাইমিং যদি দেখি ওকার্স হোয়াইল লার্নিং ইন প্রোগ্রেস, টেক প্লেস আফটার লার্নিং পিরিয়ড অর ইউনিট পিরিয়ডের পর দেখা হয়, বুঝতে পারলে? এটা ডিউরিং দুটোই করা হচ্ছে, বাট এটা পিরিয়ড এন্ডিং পিরিয়ডের, এটা ডিউরিং চলছে সে সময়। রোল গাইড ইনস্ট্রাকশনাল ডিসিশন, আইডেন্টিফাইজ স্টুডেন্ট স্ট্রেংথ এন্ড উইকনেস, এখানে কি করা হয়? অ্যাসাইন গ্রেডস, সার্টিফাইজ অ্যাচিভমেন্ট, ইনফর্মস এক্সটার্নাল স্টেক হোল্ডার্স।
আউটকাম যদি দেখি আমরা, ইমপ্রুভ স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ডিং এন্ড পারফরম্যান্স, অ্যাসেস দ্য ইফেক্টিভনেস অফ টিচিং এন্ড লার্নিং অবজেক্টিভ, যে অবজেক্টিভস সিলেকশন করা হয়েছিল সেটা অ্যাচিভমেন্ট হয়েছে কি না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 15 নাম্বার। Which one of the following is not related to continuous and comprehensive evaluation, CCE? Continuous and comprehensive evaluation এর ক্ষেত্রে কোনটি রিলেটেড নয়? It has been mandated by the Right to Education Act in India. It is integral part of teaching learning process. It focuses on child achievement in different learning areas. It is useful to level children as slow, poor and intelligence. তাহলে এখানকার ক্ষেত্রে কোনটি রিলেটেড নয়, নট রিলেটেড টু কন্টিনিউয়াস, সিসিই, কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ যে ইভালুয়েশন, সেই ইভালুয়েশনের ক্ষেত্রে। আমরা অ্যান্সার দেখে নিচ্ছি। অ্যান্সার হচ্ছে ইট ইজ ইউজফুল টু লেভেল চিলড্রেন স্লো এন্ড পুয়ার এন্ড ইন্টেলিজেন্স। এটা সিসিই, কিন্তু এটার ক্ষেত্রে রিলেটেড নয়। দেখো এখানে ইটস এ ইন্টিগ্রাল পার্ট অফ টিচিং, ডিউরিং চলছে, রাইট টু, ইট ইজ ম্যান্ডেটেড বাই দ্য রাইট টু এডুকেশন অফ ইন্ডিয়াতে এটা ম্যান্ডেট করা আছে। ইট ফোকাসেস অন দ্য চিলড্রেন অ্যাচিভমেন্ট এট ডিফারেন্ট লেভেল লার্নিং এরিয়াস, বাট ইট ইজ ইউজফুল টু লেভেল চিলড্রেন স্লোর ক্ষেত্রে এটা একটু ইউজফুল না, পুয়ার এন্ড ইন্টেলিজেন্স অর ইন্টেলিজেন্সের ক্ষেত্রে। বুঝতে পারলে? এইভাবে না। আমরা সিসিই সম্পর্কে একটু দেখে নিব, যে যেটা ইট ওয়াজ প্রপোজ করা হয়েছিল কত সালে বলতো? 2009 সালে। কার দ্বারাই বলতো? CBSE এর দ্বারাই, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এন্ড স্টেট গভর্নমেন্টস অফ ইন্ডিয়া। দুটো, এটার ক্ষেত্রে কে ভূমিকা পালন করবে? সিবিএসই এবং স্টেট গভর্নমেন্ট, স্টেটস গভর্নমেন্টস অফ ইন্ডিয়ার যে স্টেট গভর্নমেন্ট সেগুলোর ক্ষেত্রে। ঠিক আছে? সিসিই কি করে? এটা স্কুল বেসড ইভালুয়েশন সিস্টেম। মাথায় রাখো, এটা একটা কি স্কুল বেসড ইভালুয়েশন সিস্টেম, স্কুলে করা হয়। that assesses all aspect of child development এর যে all aspect, সেই all aspectটাকে ওটা আমরা বলতে পারি 360 ডিগ্রি ইভালুয়েশন। বুঝতে পারছো? এটা কি হেল্প করে? not strongly academically to demonstrate their learns in other areas such as sports, music, humanities and arts. সব দিক থেকেই বোঝার চেষ্টা করে, শুধুমাত্র একাডেমিক দিকটা নয়, বাকিগুলো। it also motivate students who had eager to learn. এটা কি করে? মোটিভেট করে স্টুডেন্টদেরকে। সিসিই এর উদ্দেশ্য মোটিভেটও করা। ঠিক আছে? এছাড়াও এটা কি করা হয়? 2017 সালে এটাকে রিভোক করা হয় সিসিই দ্বারা। and CBCE reverted the year end of exam model. Some teachers say CCE could not lead to standardized marks because each state board has different marking methods. মানে এটা এখানে বলা হচ্ছে যে কিছু কিছু টিচার্স এটা মনে করতো যে আমাদের যে ডিফারেন্ট এক্সাম বোর্ড ডিফারেন্ট আছে, যার ধরুন এটা একটা স্ট্যান্ডার্ডাইজ হিসাবে আমরা বলতে পারি না, ওইখানকার ক্ষেত্রে কতটা উপযুক্ত সেখানকার ক্ষেত্রে দেখায়। আর এটা মনে করে দেখো, এটা একটা স্কুল বেসড ইভালুয়েশন, তাই এখানকার স্কুলের ক্ষেত্রে যেটা যেই পদ্ধতি বা যেইভাবে করানো হবে, অন্য স্কুলের ক্ষেত্রে কিন্তু সেই একই পদ্ধতিতে না, একটু হলেও চেঞ্জ করতে হবে। সিসিএ দুটার অবজেক্টিভস মেইন আছে, একটা হচ্ছে কন্টিনিউটি ইভালুয়েশন করা, আর একটা হচ্ছে কম্প্রিহেনসিভ অ্যাসেসমেন্ট অফ লার্নিং। অ্যাসেসমেন্ট অফ লার্নিং মনে রাখার চেষ্টা করো। সিসিই যদি আমরা দেখি, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, নট ফর লার্নিং। অ্যাসেসমেন্ট না, সরি, অ্যাসেসমেন্ট অফ অ্যাসেসমেন্ট, সরি, এখানে অ্যাসেসমেন্ট অফ লার্নিং বলতে এটা না, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অফ লার্নিং আউটকামস। এখানে ওই অ্যাসেসমেন্ট অফ লার্নিং বলতে এই অ্যাসেসমেন্ট অফ লার্নিং না, অ্যাকচুয়ালি অ্যাসেসমেন্ট ফর লার্নিং। যদি আমরা ওদিক থেকে তুলনা করতে চাই, তাহলে অ্যাসেসমেন্ট ফর লার্নিংটাও দেখা হয়। ক্লিয়ার? সিসিই ইনক্লুডস স্কলাস্টিক এন্ড কো-স্কলাস্টিক অ্যাসপেক্ট অফ পিপলস গ্রোথ। এই লাইনটাকে খুব তুলে ধরা হয়, স্কলাস্টিক এবং কো-স্কলাস্টিক অ্যাসপেক্ট অফ। স্কলাস্টিক অ্যাসপেক্ট কোনগুলোকে ধরা হয় জানো? তোমার সাবজেক্টেড এরিয়াস, যেগুলো তোমার সাবজেক্টের সায়েন্স, ম্যাথস, ফিজিক্যাল এডুকেশন, এই যে জিনিসগুলো, এগুলোকে বলা হচ্ছে স্কলাস্টিক অ্যাসপেক্ট কভার কারিকুলাম, যেগুলো আমরা। আর কো-স্কলাস্টিক বলা হচ্ছে কোনগুলো বলতো? তোমার কো কারিকুলার অ্যাক্টিভিটিস, অ্যাটিটিউডস, ভ্যালুস যখন তোমার ইভালুয়েশন করা হয়, তখন এটাকে বলা হচ্ছে কো-স্কলাস্টিক। আর যেটা তোমার এবার যে সিটেট ডাব্লিউবি টেটের এক্সাম, যেখানে এই কোশ্চেন এখানকার একটা এসেছিল, সেটা তোমরা যারা দিয়েছো তারা জানো যে এখানকার থেকে একটা এসেছিল। ক্লিয়ার? এবার আমরা দেখবো 16 নম্বর কোশ্চেন। Giftedness in children can be attributed to, giftedness in the children can be attributed কি হিসাবে আমরা ধরতে পারি? a interplay between heredity and environment। মানে গিফটেডনেসটা কিসের ধরনের হয় থাকে? অ্যাট্রিবিউটেড কি? হেরিডিটি এবং এনভায়রনমেন্টের, এ রিসোর্সেস অফ রিচ এনভায়রনমেন্টের ফলে, সাকসেসফুল প্যারেন্টস, এ ডিসিপ্লিন ইন রুটিন। তার ফলে গিফটেডনেস ইন চিলড্রেনের মধ্যে যদি আমরা অ্যাট্রিবিউট ধরতে পারি, তার একটা অ্যাট্রিবিউট, তাহলে আমরা কি হিসাবে ধরতে পারি?
সো অ্যান্সার যদি আমরা দেখে নিচ্ছি, অ্যাট্রিবিউট গিফটেডনেস এর ইন্টারপ্লে বিটুইন হেরিডিটি এবং এনভায়রনমেন্টের অবশ্যই রিসোর্সে শুধুমাত্র রিচ এনভায়রনমেন্টে থাকলে হবে না, সাকসেসফুল প্যারেন্টস নয়, ডিসিপ্লিন রুটিন নয়, এটা হেরিডিটি এবং এনভায়রনমেন্টের দুইয়ের ফলে আমরা দেখতে পারি গিফটেডনেস এর মধ্যে। ক্লিয়ার হলো? এবার আমরা দেখে নিচ্ছি যে গিফটেডনেস এর কিছু জিনিস দেখে নিচ্ছি। গিফটেড চিলড্রেন অ্যাট্রিবিউটেড এ কম্বিনেশন অফ হেরিডিটি অফ এনভায়রনমেন্ট। হ্যালো, জেনেটিক ফ্যাক্টরসও থাকতে পারে, ট্রেট, এবিলিটিস এগুলো থাকতে পারে। এছাড়াও এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এনভায়রনমেন্ট সেভাবে সে পেয়েছে। সাম রিসার্চার্স বিলিভ দ্যাট ইজ অলওয়েজ সাবজেক্ট জেনেটিক ইনফ্লুয়েন্স বাট দেয়ার ইনফ্লুয়েন্সেস আর নট এক্সক্লুসিভ। শুধুমাত্র এটা কিছু কিছু বিশ্বাস করে যে শুধুমাত্র জেনেটিকের কারণে এটা হয়ে থাকে, বাট না, ইটস অলসো রিলেটেড টু দ্য এনভায়রনমেন্ট। দেখো, গিফটেডনেস ক্যান বি অ্যাসেসড ইউজিং এ স্ট্যান্ডার্ড আইকিউ কি উইথ এ স্কোর 130 or above considered gifted, 150 profoundly gifted। 130 এর উপরে যদি থাকে তাহলে এটাকে আমাকে গিফটেড হিসাবে বলা হয়, আর 145 এর উপর যদি থাকে তাহলে প্রোফাউন্ডলি গিফটেড, মানে তার থেকেও বেশি গিফটেড হিসেবে ধরা হচ্ছে যখন আইকিউ থাকবে। এটা বুঝতে পারলে? তাহলে এই যে গিফটেডনেস ক্যান বি শোন 5 ডোমেইনস, 5টা ডোমেইনস আমরা গিফটেডনেসে দেখতে পারি। কি? তার ইন্টেলেকচুয়াল ভালো, তার একাডেমিক লেভেল ভালো, তার ক্রিয়েটিভও ভালো, তার লিডারশিপ কোয়ালিটি ভালো, এবং ভিজুয়াল পারফর্মিং আর্টস এর ক্ষেত্রেও এটা 5টা যদি আমাদের ডোমেইন যদি আমরা দেখতে পাই বিশেষ ক্ষেত্রে, তাহলে আমরা তারা বলতে পারি সে গিফটেডনেস এর আন্ডারে আসে, সে গিফটেডনেস এর আন্ডারের মধ্যে আসে। হলো? এছাড়াও সাম অ্যাক্টিভিটিস গিফটেডনেস কমিউনিকেশন স্কিল হয়ে থাকে, ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন, হিউমার, ইনকোয়ারি, ইনসাইট, ইন্টারেস্টেড, মেমোরি, মোটিভেশন এগুলো, এবং প্রবলেম সলভিং এবং রিজনিং যে এবিলিটি গুলো, এগুলো যদি আমাদের থাকে বিশেষ করে, তাহলে আমরা ধরতে পারবো। তাহলে স্ট্যান্ডার্ডাইজ হিসাবে যদি ধরতে পারি 130 এটা কনসিডার করা হয় গিফটেড হিসাবে, এবং 145 এর উপরে যদি থাকে আমার, তাহলে প্রোফাউন্ডলি গিফটেড হিসাবে বিবেচ্য করা হয়। 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার, চিলড্রেন কামিং ফ্রম সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ডস এটা একসঙ্গে হবে, ব্যাকগ্রাউন্ডস নিডস এ ক্লাসরুম এনভায়রনমেন্ট হুইচ, যারা সোশিও ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তাদের ক্ষেত্রে একটা ক্লাসরুম এনভায়রনমেন্টটা কি? টিচার্স দেম গুড বিহেভিয়ার, টিচ দেম গুড বিহেভিয়ার, তাদেরকে গুড বিহেভিয়ার শেখাও। ভ্যালুস এন্ড ইউজেস দেয়ার কালচারাল এন্ড লিঙ্গুইস্টিক নলেজ। ডিসকারেজ দ্য ইউজ অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ সো দ্যাট দে লার্ন মেনস্ট্রিম ল্যাঙ্গুয়েজ। ক্যাটাগরাইজ এস চিলড্রেন বেসড অন দেয়ার এবিলিটিস। মানে তুমি কি করো? গুড বিহেভিয়ার তাদের শেখাও, তাদের ভ্যালুসটা কি করো? ভ্যালুস এবং ইউজেস দেয়ার কালচারাল এন্ড লিঙ্গুইস্টিক নলেজ, তাদের যে যে কালচার থেকে এসেছে সেটার কালচার বা লিঙ্গুইস্টিক নলেজটাকে অ্যাপ্লাই করব আমরা বা ইউজ করব। তাকে ডিসকারেজ করব, তাকে ক্যাটাগরাইজ করব, তাদের এবিলিটি অনুযায়ী আমরা তাকে ক্যাটাগরাইজ করব। তার এর মধ্যে কোনটি হবে? যারা দেখছো তারা একটু লাইক করে দিবে। সো অ্যান্সার যদি আমরা 17 দেখতে চাই, অবশ্যই এখানে একটা পজিটিভ আছে যে আমি ভ্যালুস এবং তাদের কালচারাল এড করব। দেখো, ইনক্লুসিভ এডুকেশন মানে আমি সবাইকে এড করছি, তাদের সঙ্গে গুড বিহেভিয়ার তাদেরকে টিচ করাবো, হ্যাঁ সেটা তো অবশ্যই ঠিক আছে, কিন্তু তার মানে আমি প্রথমে মেনে নিচ্ছি, যদি আমি এটা এই লাইনটা যদি ধরি তাহলে আমি প্রথমেই মেনে নিচ্ছি যে ও সোশিও ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে বা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ থেকে আসছে, তার মানে সে গুড ম্যানার্স বা গুড বিহেভিয়ার জানে না। না, তাদের ভ্যালুস তাদের মতো করে তাদেরকে শেখানো, এটা যে একটা টিচারের কর্তব্য, এটাকেই ধরা হচ্ছে। ঠিক আছে? সো নেক্সট আমরা দেখে নিচ্ছি। হ্যালো, এবার দেখি আমরা দ্য ইন্টারভেনশন নিডেড ফর ক্রিয়েটিভ অ্যান্ড ট্যালেন্টেড চিলড্রেন ইন দ্য ক্লাসরুম rests on the intervention program। ইন্টারভেনশন সেটা যেটা বলছি আমি, সরি ইন্টারভেনশন নিডেড ফর ক্রিয়েটিভ কার জন্য এবং ট্যালেন্টেড চিলড্রেন ইন দ্য ক্লাসরুম রেস্ট অন কি? ইউজ অফ কাস্টমাইজড এন্ড স্টিমুলেটিং ইনস্ট্রাকশনাল মেথডস বাই দ্য টিচার মাধ্যম দিয়ে, নাকি গিভিং দেম এক্সট্রা টাইম টু দেম, তাদেরকে আমরা করব কার? ক্রিয়েটিভ এবং ট্যালেন্টেড চিলড্রেনকে। বিং এফেকশনিয়েট টুয়ার্ডস দেম, এফেকশন তাদেরকে দেখাতে হবে। গিভিং দেম পার্সোনালিটি অফ টিচিং অফ আদার চিলড্রেন। এখানকার মধ্যে বেস্ট যদি আমরা দেখতে চাই তাহলে কোনটা? তোমাদেরকে এটা বলতে হবে। সমাপ্তি মুখার্জি বলছি বি। কোশ্চেনের নাম্বারটা দিবে সমাপ্তি মুখার্জি, তাহলে খুব সো অ্যান্সার আমরা দেখে নিচ্ছি, এটা বিফোর বিং এফেকশনিয়েট টুয়ার্ডস দেম। দেখো, এক্সট্রা টাইম টু দেম, যদি তাদের এক্সট্রা টাইমে দিতে হলো তাহলে তারা ক্রিয়েটিভ আর ট্যালেন্টেড কি হলো? ইউজ কাস্টমাইজ এন্ড স্টিমুলেটিং ইনস্ট্রাকশন মেথড বাই টিচার, নো, তাদের প্রতি অ্যাফেকশনেট হতে হবে, ট্যালেন্টেড তাদের প্রতি, তারা যেভাবে কাজটা করতে চাইছে। ক্রিয়েটিভরা কি? অন্য
চিন্তা ভাবনা করবে, অন্যভাবে করবে, অন্য কিছু ভাবে করবে। তাদের মধ্যে এফেকশনেট হতে হবে যেন তারা তাদের মতো করে করতে পারে। ক্রিয়েটিভিটি প্রকাশত্ব আমি কখন পাবো? যখন সে তাকে একটা নির্দিষ্ট সময় বা টাইম দেওয়া হচ্ছে, ঠিক আছে, টাইম দেওয়া মানে নির্দিষ্ট মানে তাদের যে চিন্তা ভাবনা সেটাকে বহিঃপ্রকাশের করানো হচ্ছে এটার ক্ষেত্রে, বুঝতে পারছেন? তাহলে সেক্ষেত্রে এবার আমরা নেক্সট অ্যান্সার দেখে নেওয়ার চেষ্টা কোশ্চেন দেখবো যে হুইচ অফ দ্য ফলোইং ওয়েজ ইজ নট এ সুইটেবল ওয়ে টু হেল্প হাইপার অ্যাক্টিভ চিলড্রেন টু লার্ন। এখানকার মধ্যে কোনটি সুইটেবল ওয়ে নয় হাইপার অ্যাক্টিভ চিলড্রেনকে শেখানোর, যেটা হেল্প করবে না, নট সুইটেবল ওয়ে টু হেল্প একটা হাইপার অ্যাক্টিভ চিলড্রেনকে আমি কি করবো, হেল্প করছি শেখার জন্য। ব্রেকিং আপ এ টাস্ক ইনটু স্মল অ্যান্ড ম্যানেজেবল সেগমেন্টস, অফারিং অল্টারনেটিভস ওয়ে অফ লার্নিং including physical activity in their daily schedule, reprimanding them often for being restless। এখানকার মধ্যে কোনটি সুইটেবল ওয়ে নয়? তাহলে যদি আমরা অ্যান্সার দেখে নিচ্ছি তাহলে এখানকার অ্যান্সার হবে রিপ্রিমেন্ডিং দেম অফেন টু বিং রেস্টলেস করে নয়। দেখো এটা সুইটেবল ওয়ে নয় তাদেরকে থিঙ্ক করার জন্য। ব্রেকিং আপ স্মল টু পাস ম্যানেজেবল এ সেগমেন্ট, ঠিক আছে। অফারিং অল্টারনেটিভস ওয়ে অফ লার্নিং, অবশ্যই তাদের ঠিক আছে। হাইপার অ্যাক্টিভ যারা, হাইপার অ্যাক্টিভ দ্যাট মিন্স এডিএইচডি, যেটার কথা বলা হচ্ছে এডিএইচডি। আমরা একটু এক্সপ্লেনেশন দেখে নিব যে এডিএইচডি আমরা যে মনে করি এডিএইচডি, এটা জিনিস মাথায় রাখো, এডিএইচডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটা কোনো মিসবিহেভিয়ার নয়, মানে এরা হাইপার অ্যাক্টিভিটি হয়েছে তার মানে এটা মিসবিহেভিয়ার নয়, আমরা এটা মিসবিহেভ হিসেবে বলতে পারি না তাদেরকে। ইট ইজ হ্যাভিং এ ইন্টেন্স ইচ, মানে হয় না একটা ইচ টাইপের, মানে হচ্ছে একটা কি বলবো একটা মানে এক ধরনের বিহেভিয়ার যেটা হচ্ছে ইরিটেটেবল আমরা হিসেবে বলতে পারি। বিং আনএবল টু স্ক্র্যাচ ইট, এই ধরনের যে বিহেভিয়ার সেটাকে বলা হয়। তার মানে এডিএইচডি এটা মিসবিহেভিয়ার নয়। Children with ADHD feel overwhelmingly argue to be active, making challenging stop then taught, acting out a signal and need help, don't keep up. Teach self control তাদেরকে শেখানো দরকার, গাইড দেয়ার এনার্জি টুয়ার্ডস কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস করার জন্য। আমরা যদি কিছু ওয়ে দেখি হাইপার অ্যাক্টিভ চিলড্রেনকে কিভাবে করতে পারবো, তাহলে দেখো তাকে রুটিন এর উপর ফোকাস করতে হবে, অ্যাটেনশন দিতে হবে তাদের উপর, এবং রিঅ্যাসুরেন্স করতে হবে, আনকন্ডিশনাল লাভ তাদের প্রতি দেখাতে হবে। হাইপার অ্যাক্টিভেটেড চিলড্রেন ক্লিয়ারলি কমিউনিকেট করতে হবে, ডিজায়ার্ড বিহেভিয়ার করতে হবে তাদের সঙ্গে, উইথাউট পানিশমেন্টে তাদের সঙ্গে ওয়ার্ক করতে হবে। কোনো পানিশমেন্ট এর জন্য এডিএইচডি যদি হয় থাকে তার জন্য করে থাকে তাহলে আমি পানিশমেন্ট দিতে পারবো না। ইনস্ট্রাকশন ইনটু ম্যানেজেবল করতে হবে, আই টু কন্টাক্ট এবং রিপিটেশন ইনস্ট্রাকশন তাদের দিতে হবে। টু ডু লিস্ট, টাস্ক ম্যানেজমেন্ট এটা তোমার করা দরকার, এগুলো করতে হবে। অ্যাক্টিভিটি টু রিলিজ এনার্জি করার জন্য যোগা মেডিটেশন এগুলো তাদেরকে করাতে হবে। অ্যাটেনশন স্প্যান করতে হবে তাদের প্রতি, ঠিক আছে। স্মল এবং নন ডিস্ট্রাকটিভ আইটেমস করতে হবে, ফোকাস করতে হবে তার মধ্যে। পজিটিভ রিইনফোর্সমেন্ট দিতে হবে, পজিটিভ অ্যাকমপ্লিশমেন্ট করাতে হবে, ঠিক আছে। কোয়াইট প্লেস করাতে হবে, সাজেস্টিং দিতে হবে। ইনভলভিং দেম ইন ফাইন্ডিং কোপিং স্ট্র্যাটেজিস, কিভাবে কিসের মাধ্যম দিয়ে আমি এই এডিএইচডিটা রিমুভ করতে পারবো সেই স্ট্র্যাটেজি আমাকে ইউজ করতে হবে, বুঝতে পারছো? এই গেল মেইন বিষয়। নেক্সট কোশ্চেন 20 নাম্বার কোশ্চেন, প্যাটার্নস অফ ডাইভার্জেন্ট থিঙ্কিং identify children who are disabled, dyslexic, creative, resilient কোনটা? মানে প্যাটার্নস অফ ডাইভার্জেন্ট থিঙ্কিং কাদের মধ্যে? ডিসেবলদের মধ্যে, ডাইলেক্সিক নাকি ক্রিয়েটিভ? হু আর যে ডিসেবল আছে তাদের মধ্যে এই ডাইভার্জেন্ট থিঙ্কিংটাকে আইডেন্টিফাই করা যায়। আর ডাইলেক্সিক নাকি ক্রিয়েটিভ নাকি 4 নাম্বার অপশন বলো কোনটি? 20 নাম্বার কোশ্চেনের অ্যান্সার আমরা যদি দেখতে চাই তাহলে এটার অ্যান্সার হবে যারা ক্রিয়েটিভ। এটা মাথায় রাখো, ডাইভার্জেন্ট থিঙ্কিং ইনভলভস ইউজিং ভ্যারাইটি অফ আইডিয়াস টু অ্যাপ্রোচ এ সিচুয়েশনটাকে, বিভিন্ন ধরনের আইডিয়া। আর কনজারভেন্ট থিঙ্কিং কি বলতো, যেটা ক্রিয়েটিভ ওটা বলেছে ডাইভার্জেন্ট থিঙ্কিং। বলছে কনভার্জেন্ট থিঙ্কিং ইনভলভস এনালাইজিং, কোশ্চেনটাকে এনালাইজ করছি, ইভালুয়েটিং অপশন এন্ড সিলেক্টিং দ্য বেস্ট অ্যান্সার। আমার এটা কনভার্জেন্ট থিঙ্কিং, আমি বেস্ট অ্যান্সার চুজ করতে পারছি। বাট এখান থেকে যখন আমি একটা কোশ্চেনের উত্তর বিভিন্ন ওয়েতে ডিফারেন্ট করতে পারছি, আমার তখন ডাইভার্জেন্ট থিঙ্কিং। আর যখন বিভিন্ন ওয়ে থেকে আমি একটা বেস্ট সলিউশন খুঁজতে পারছি, ইট ইজ কনভার্জেন্ট থিঙ্কিং, বুঝতে পারলে? যখন আমি ইভালুয়েশন অপশনটাকে সিলেক্টিং বেস্ট অ্যান্সার করতে পারছি, এর মধ্যে বেস্ট কোনটা। তার মানে ক্রিয়েটিভ যে থিঙ্কিং, ক্রিয়েটিভ মানে হচ্ছে কি আমার মধ্যে বিভিন্ন ধরনের আইডিয়া আসছে, জেনারেট হচ্ছে,
তাহলে ইট ইজ আ ডাইভারজেন্ট থিঙ্কিং এর মধ্যে এটা পড়ে গেল। বুঝতে পারলে? এবার দেখে নিচ্ছি আমরা যে ডাইভারজেন্ট থিঙ্কিং এর উদাহরণ আর এক্সাম্পল অফ কনভার্জেন্ট থিঙ্কিং এর মধ্যে কেমন। দেখো, যখন আমরা মিউজিক, রাইটিং, ক্রিয়েটিভ লিরিক্স, এটা আমার ডাইভারজেন্ট থিঙ্কিং এর মধ্যে, যে মিউজিক লিখতে পাচ্ছি, ক্রিয়েটিভ লিরিক্স আমি লিখতে পাচ্ছি, এটা আমার ডাইভারজেন্ট থিঙ্কিং। ওয়ান্ডারিং হাউ মেনি ওয়েস ইউ ক্যান ইউজ এ ফর্ক, তুমি ফর্কটাকে কিভাবে ইউজ করতে পারো, কত পদ্ধতিতে। শোয়িং এ ফটো এন্ড আস্কিং টু ক্রিয়েট এ ক্যাপশন ফর দ্য ফটো, অর্থাৎ একটা ছবি দেখালো, ছবির পরিপ্রেক্ষিতে, যেটা তোমরা এখন ফেসবুকে করছো, ক্যাপশন লিখছো, এটা কোন একটা ছবি দিয়ে দিচ্ছে, এরকম করে ফেসবুকে দাঁড়িয়ে থাকছে, কোনো ক্যাপশন, মানে ক্যাপশনের সাথে ছবির কোনো মিলই নেই, ঠিক আছে? তো এটা ডাইভারজেন্ট থিঙ্কিং এই ধরনের যদি তোমার মধ্যে থাকে। তারপরে এটা বলছে ব্রেনস্টর্মিং এ লিস্ট অফ আইডিয়াস এন্ড নিউ মার্কেটিং ক্যাম্পেইন, নিউ মার্কেটিং ক্যাম্পেইনের জন্য তুমি নতুন নতুন আইডিয়া জেনারেট করছো। কামিং আপ উইথ ডিফারেন্ট ওয়েজ টু ইমপ্রুভ কাস্টমার সার্ভিসেস প্রসেস, আমরা কনভার্জেন্ট থিঙ্কিং এর মধ্যে কি করতে পারবি, যখন অ্যালজেব্রিক ইকুয়েশন আমরা সলভ করছো, কারেক্ট অ্যান্সার খুঁজে বের করছি, কামিং আপ এ কারেক্ট অ্যান্সার উইথ ফিজিক্স কোশ্চেন, অনেকগুলো অ্যান্সার দেওয়া আছে, তার মধ্যে থেকে আমি বেস্ট অ্যান্সার খুঁজে পেয়ে নিলাম। ডিটারমাইন দ্য কজ অফ ডিভাইস ম্যানুফ্যাকচার, মেল ফাংশনের জন্য কারণটা কি। চুজিং এ কলেজ টু গেট টু সলভ, চুজিং এ কলেজ টু গো টু সলভিং, টু গো টু, মানে এটা লাইনটা বাই চান্স এটা কেটে গেছে, মানে বেস্ট কলেজ তোমাকে চুজ করতে বললো, যে এখানকার মধ্যে তুমি কোন কলেজে গিয়ে অ্যাডমিশন হবে, এগুলো কনভার্জেন্ট থিঙ্কিং। সলভিং ম্যাথমেটিক্যাল প্রবলেম সাচ এস ইকুয়েশন, জিওমেট্রি এন্ড ক্যালকুলেশন, যখন তুমি সলভ করতে পারছো, এই ধরনের গুলো আমাকে কনভার্জেন্ট থিঙ্কিং এর মধ্যে আসছে। তাহলে ক্লিয়ার হয়ে গেল ডাইভারজেন্ট থিঙ্কিং এন্ড কনভার্জেন্ট থিঙ্কিং, ক্লিয়ার। নেক্সট 21 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ডেসক্রাইব দ্য ওয়েজ ইন হুইচ এ টিচার্স ক্যান মডেল problem solving for children in the classroom. Which one of the following does not describe the ways in which a teacher can model problem solving children in classroom এর ক্ষেত্রে? Discuss your thought processes about the solving particular problems. Be honest about making mistakes while solving something. Use vocabulary like think, ideas, trial and different answer, and ask question with convergent answers. এটার মধ্যে কোনটি অ্যান্সার হবে তোমরা বলো। 21 নম্বর কোশ্চেনের অ্যান্সার। যদি আমরা দেখি তাহলে আস্ক কোশ্চেন উইথ কনভার্জেন্ট থিঙ্কিং, এখানে বলছে কি দেখো, একটা প্রবলেম সলভ করার জন্য হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ডেসক্রাইব, এটা ডেসক্রাইব করে না, ওয়েজ ইন হুইচ টিচার্স ক্যান মডেল প্রবলেম সলভিং, যখন প্রবলেম সলভিং কথা বলছে তখন এটা নয়। ডিসকাস ইওর থট প্রসেস সলভিং পার্টিকুলার প্রবলেম, একটা পার্টিকুলার প্রবলেম তুমি সলভ করছো। আস্ক কোশ্চেন উইথ কনভার্জেন্ট অ্যান্সার, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখে নিব আমরা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেনের অ্যান্সার আমি বলেই দিয়েছি, ভুল করে এখানে হয়ে গেছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান ইমোশন, এখানকার মধ্যে ইমোশন কোনটি, মেমোরি, ফিয়ার, অ্যাটেনশন, স্টিমুলাস। তাহলে এখানকার মধ্যে যদি আমরা দেখতে চাই তাহলে ফিয়ার, আমরা ইমোশনের এগুলো ক্লাস আমার বাংলায় ভালো করে করানো আছে, ফিয়ার হচ্ছে আমার ইমোশনের মধ্যে পড়ে, বাট মেমোরি, অ্যাটেনশন এন্ড স্টিমুলাস ইট ইজ নট এন এক্সাম্পল অফ ইমোশন। দেখো, যদি আমরা অ্যাকর্ডিং টু ওয়াইডলি এক্সপেক্টেড থিওরি, যদি বেশিরভাগ থিওরি আমরা দেখি, তাহলে 6 বেসিক ইমোশন তারাকে করছে। একটা হচ্ছে স্যাডনেস, হ্যাপিনেস, ফিয়ার, অ্যাঙ্গার, সারপ্রাইজ এন্ড ডিসগাস্ট। এই ইমোশনগুলোকে বেশিরভাগ থিওরি অ্যাকসেপ্ট করেছে। আমরা যদি এনসিবিআই এর দেখি, দিস ইমোশন আর ডিফারেন্টলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য 3 কোর এফেক্টস, তিনটা বিশেষ করে ওরা, রিওয়ার্ড যেটা হ্যাপিনেস দেয়, পানিশমেন্টে যেটা স্যাডনেস করে, এবং স্ট্রেস যেটা ফিয়ার এবং অ্যাঙ্গার। ক্লিয়ার। আর একটা দেখে নিব যে আমরা 8 প্রাইমারি ইমোশন দেখি, কি বলতো, অ্যাঙ্গার যেটাকে ফিউরি, আউটরেজ, ওয়ার্থ, ইরিটেবিলিটি, হস্টিলিটি, রিসেন্টমেন্ট এন্ড ভায়োলেন্স হিসাবে বলা হচ্ছে। এরপরে স্যাডনেস, গ্রিফ, সোরো, গ্লোম, মেলানকলি, ডিসপিয়ার, লোনলিনেস এন্ড ডিপ্রেশন, এগুলো হয়। ফিয়ারের মধ্যে অ্যাংজাইটি, অ্যাপ্রিহেনশন, নার্ভাসনেস, ড্রেড, ফ্রাইট এন্ড প্যানিক। জয়, এনজয়মেন্ট, হ্যাপিনেস, রিলিফ, ব্লিস, এগুলো তোমাকে দিয়ে দিতে পারে। ইন্টারেস্ট, সারপ্রাইজ, ডিসগাস্ট এন্ড শেম, গিল্ট, এম্বারাসমেন্ট ফিল করা, ঠিক আছে, রিমোর্স, এগুলো আমরা ধরতে পারি এজ এ অল্টারনেটিভ ওয়ার্ড হিসাবে, আমরা অনেক সময় এগুলোকে ইউজ করি। ক্লিয়ার অ্যান্সার। এবার আমরা দেখছি নেক্সট কোশ্চেন, 23 নাম্বার কোশ্চেন। A 3-year-old child explains that milk is produced by machine at the milk booth, BWTH booth.
হুইচ অফ দ্য ফলোইং অফার্স দ্য বেস্ট এক্সপ্লেনেশন অফ চাইল্ড আন্ডারস্ট্যান্ডিং। এখানে চাইল্ড বলছে, বুঝলো যে 3 বার চাইল্ড এক্সপ্লেন্স দ্যাট মিল্ক ইজ প্রোডিউস বাই এ মেশিন এট দ্য মিল্ক বথ। Which one of the following offers that best explanation of child understanding এর এটা best explanation হিসেবে আমরা কি ধরতে পারি? The child has very limited exposure of the world. The child answer is based on his experiences of buying milk from the milk booth. মিল্ক বুথের থেকে আমি মিল্ক কিনেছে, যার ফলে সে সেখান থেকে বলছে The child has never seen cow. The child family does not offer a stimulating environment to the child. এখানকার মধ্যে আমরা এই যে শব্দ লাইনটা বললো যে মিল্ক আমরা কি করি, যে মিল্ক মেশিন থেকে তৈরি হয়, এট কথা থেকে মিল্ক বুথ থেকে যেটা পেয়ে থাকি, এটার অ্যান্সার যদি আমরা ধরতে চাই তাহলে কি হবে? 22 নম্বর যে কোশ্চেন অ্যান্সার সেটা অ্যান্সার। 23 নম্বর কোশ্চেন অ্যান্সার বলো। এটার অ্যান্সার যদি আমরা দেখি তাহলে দ্য চাইল্ড অ্যান্সার ইজ বেসড অন হার এক্সপিরিয়েন্সেস বাইং মিল্ক ফ্রম। সে কি দেখেছে, যে মিল্ক বুথ থেকে মিল্ক কিনে নিয়ে আসছে, তার মানে এটা মেশিনের মাধ্যমে তৈরি হচ্ছে। বুঝতে পারছো? সে তো দেখেছে না, তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকেই বলছে এটা। ব্যাপারটা বুঝতে পারছি তো? তাহলে এই এবার নেক্সট কোশ্চেন 24 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং দ্য বেস্ট ডেসক্রাইব টিচার্স রোল। টিচার্স রোলস এর বেস্ট ডেসক্রাইব কি? টিচার্স মোস্ট ইম্পর্টেন্ট রোল ইন দ্য ক্লাসরুম ইজ টু মেনটেন ডিসিপ্লিন করা। এ টিচার শুড adhere to prescribe a textbook, completing the syllabus on time, leaving enough time for revision is important, creating a relaxed space where children learn through dialogue and inquiry. টিচার্স এর এখানকার মধ্যে যদি আমরা দেখি দ্য বেস্ট রোল কোনটা, আমাকে বিবেচ্য করতে হবে। 24 নাম্বার কোশ্চেন বলো। অ্যান্সার যদি দেখি তাহলে ক্রিয়েটিং এ রিল্যাক্সড স্পেস হোয়ার চিলড্রেন ক্যান থ্রু ডায়ালগ এন্ড দেখো টিচার্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্য ক্লাসরুম টু মেনটেন, অবশ্যই মেনটেন করাটা দরকার, বাট যদি বেস্ট ডেসক্রাইব আমি দেখতে যাই কেন, কারণ একটা স্পেস তৈরি করা, তাদের ডায়ালগিক ইনকোয়ারি মেথডে এসব তাকে লার্ন করা, অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য ক্লাসরুমের কি, স্টুডেন্টদেরকে শেখানো। আমি ডিসিপ্লিন তো মেনটেন করছি, বাট আমি পড়াচ্ছি না। প্রেসক্রাইব টেক্সটবুক নোট, কমপ্লিটিং সিলেবাস সে তো অবশ্যই আছে, বাট আমি তাকে সময় দিব, তাকে লার্ন করাতে সাহায্য করছি। অ্যাকচুয়ালি ক্লাসরুমের উদ্দেশ্য স্টুডেন্টকে কিছু শেখানো। বুঝতে পারছো? যার ধরুন এটাকে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ক্লাসরুম এনকারেজেস রিচ লার্নিং। আমরা যদি হুইচ অফ দ্য ফলোইং ক্লাসরুম এনকারেজেস রিচ লার্নিং মানে আমি হাই যদি বলতে চাই, এ ক্লাসরুম উইথ ভ্যারাইটি অফ মেটেরিয়াল ডিসপ্লেড ইন দ্য ক্লাস বিয়ন্ড দ্য রিচ children to the material test larger, a classroom with an open activity concerns and a variety of children literature in open shelves accessible any time of the day, classroom with neatly organized material in cupboards brought out once a week for free play, naki a classroom with structure and planned learning driven by textbook content. রিচ লার্নিং এর ক্ষেত্রে কোনটা সবথেকে বেশি হিসাবে আমরা ধরতে পারবো? সো অ্যান্সার যদি আমরা দেখে নিচ্ছি, অবশ্যই ওপেন অ্যাক্টিভিটি কর্নার্স, এ ক্লাসরুম উইথ এন ওপেন অ্যাক্টিভিটি কর্নার্স এন্ড এ ভ্যারাইটি অফ চিলড্রেন ইন লিটারেচার ইন ওপেন শেলফস অ্যাক্সেসিবল অফ এনি টাইম অফ দ্য ডে। তোমাকে কি করা হয়েছে, রিচ লার্নিং যদি আমরা দেখতে যাই প্রত্যেকের ক্ষেত্রে, তাহলে আমি আমার সুবিধা মতো করে ক্লাসরুম ওপেন অ্যাক্টিভিটি রাখবো এবং চিলড্রেন নিজের মতো করে অ্যাক্সেসিবল করতে পারবে এনি টাইম অফ দ্য ডে এর মধ্যে। বুঝতে পারছো? এটা যদি আমরা 26 নাম্বার কোশ্চেন দেখি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট ডেসক্রাইব দ্য রোল অফ টেক্সটবুক ইন ক্লাসরুম। মানে বেস্ট ডেসক্রাইব কোনটা করে, যে টেক্সট বুকের যে রোল সেটা বেস্ট ডেসক্রাইব কে করছে ক্লাসরুমের ক্ষেত্রে। দে আর ওয়ান অফ দ্য রিসোর্সেস এন্ড রেফারেন্সেস ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ইন দ্য ক্লাস। They maintain homogeneity in learning across state of nation. They provide guidance to teachers and parents about the course study. They form the most essential learning resources in a resources context. টেক্সটবুকের রোল হিসেবে আমরা সবথেকে কোনটা ধরতে পারি? তাহলে এখানে যদি আমরা দেখি, they are one of the resources and references material available in the class, অবশ্যই
টাইপ বলতে কি, দেখো ওখানে একটা আছে, প্রত্যেক দেখবে স্টেটের কিছু কিছু বুক হলেও আলাদা আছে প্রত্যেক স্টেটের, তাহলে হোমোজিনিটি কখনোই নয়, বুঝতে পারছো? তো এটা একটা রিসোর্সেস, আমরা শুধুমাত্র এডুকেশন বুকের মাধ্যমেই পাচ্ছি, সেটা বুকের মাধ্যমেই পাচ্ছি না, সেটা মাধ্যমে বুকের মাধ্যমেই না, অন্যান্য থেকেও আমরা পেয়ে থাকি। তার মানে এটা একটা ওয়ান টাইপ অফ রিসোর্সেস এন্ড রেফারেন্সেস মেটেরিয়াল অ্যাভেলেবেল, যেটা থাকে আমার ক্লাসে থাকে। হ্যালো, দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 ডিরাইভস আন্ডারস্ট্যান্ডিং ফ্রম হিউম্যানিজম, বিহেভিয়ারিজম, কনস্ট্রাকটিভিজম এবং কগনিটিভ থিওরিজ, কোথা থেকে ডিরাইভ করে আমরা দেখছি। তাহলে এটার অ্যান্সার 27 অবশ্যই আমরা কনস্ট্রাকটিভিজম। কি কনস্ট্রাকটিভিজম? ক্লিয়ার? এটা আমরা হিউম্যানিজম, বিহেভিয়ারিজম আর কগনিটিভ থিওরিজ নয়, কনস্ট্রাকটিভিজমের প্রিন্সিপাল মেনে অনুযায়ী যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক সেটা আন্ডারস্ট্যান্ডিং হলো। দেখো এনইপি 20 এনসিএফ যেটা 2005, কে ছিলেন চেয়ারম্যান? প্রফেসর ইয়াসপাল। এনসিআরটি এর আগেও 4-3 বার প্রিপেয়ার হয়েছে, 2005 এর আগেও কিন্তু প্রিপেয়ার হয়েছে, 1975, 1988, 200, 2005, এখন এনইপি 2020 সম্ভবত এনসিএফ 2020 তে একটা হয়েছে, বুঝতে পারলে? 2020 তে হয়েছে। এটা পাস করেছিল সিএবিই 7 সেপ্টেম্বর 2005। আর্লিয়ার এনসিপি বেসড অন বিহেভিয়ারের সাইকোলজি, তোমরা একটা কথা মাথায় রাখবে, 2005 এর আগে যেগুলো ছিল সেগুলো বিহেভিয়ারিজমের উপর বেসড করেছিল, বাট আফটার 2005 এর পরে যা হয়েছে সেটা হচ্ছে আমার কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। এনসিএফ 2000 বেসড অন দ্য কনস্ট্রাকটিভিস্ট। আর দেখো অ্যাড্রেসিং 4 ইস্যু, বিশেষ করে এডুকেশনাল পারপাস, এডুকেশনাল এক্সপিরিয়েন্সেস। এনসিএফ যদি আমরা দেখি, এনসিএফ 2005, তাহলে 4টা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছিল। এটা হচ্ছে এডুকেশনাল পারপাসটা কি, এডুকেশনাল এক্সপিরিয়েন্সেসটা কি, অর্গানাইজেশন অফ এক্সপিরিয়েন্সেস এন্ড অ্যাসেসিং দ্য লার্নার। এনসিএফ ডিফার্স কি করেছিল? কারিকুলাম সিলেবাস থেকে ডিফার করেছিল। আর সার্ভ এজ এ গাইডলাইন্স ফর সিলেবাস, টেক্সট বুকস এন্ড টিচিং প্র্যাকটিসেস অন স্কুল ইন ইন্ডিয়া। এটা এনসিএফ এর ভূমিকা ছিল। একটা কথা মাথায় রাখো, আমি জাস্ট তোমাদের এখানে একটা জিনিস অ্যাড করে দিয়েছি, যে বিহেভিয়ারিজমের কে কে ছিল, কগনিটিভিজমের কে কে সাপোর্টার ছিল, নামগুলো দেওয়া আছে। 1913 এর ক্ষেত্রে থর্নডাইক, আইভান পেভলভ, স্কিনার, বান্দুরা, দেখো পিয়াজেট, বান্দুরা, ম্যাক্স ওয়ার্দিমার, কালুটলিন কগনিটিভ থিওরিস্টের মধ্যে ছিল। এদের কিছু ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে, তোমরা এখানে এগুলো একটা পড়ে নিবে, এদেরও কিছু ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে, সেটা তোমরা পড়ে, ঠিক আছে? আর কনস্ট্রাকটিভিজমের দেওয়া আছে এবং হিউম্যানিজমের দেওয়া আছে, সাপোর্টার দেওয়া আছে, এদেরও সাপোর্টার দেওয়া আছে। এটা খুবই কাজে। হিউম্যানিজম যদি আমরা কনস্ট্রাকটিভিজম দেখি, তাহলে কানেক্ট প্রায়র নলেজ টু ফেসিলিটেট লার্নিং থ্রু নলেজ ফরমেশন। যদি আমরা কনস্ট্রাকটিভিজম মূল উদ্দেশ্য হলো আমরা যখন কোনো লার্ন করব, সেই লার্নটাকে কনস্ট্রাক্ট করব এবং সেটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের সঙ্গে আমরা এড করে সেটাকে করার চেষ্টা করব। বুঝতে পারছো? প্রবলেম সলভিং মেথডের সঙ্গে, রিয়েল লাইফ সিচুয়েশনের সঙ্গে করব, সেটা ইন্টারাকশনের সঙ্গে, কোলাবোরেশনের করতে হবে এবং স্টুডেন্টের মধ্যে মিডিয়া ফর অ্যাক্টিভ লার্নিং এর জন্য করবে। স্টুডেন্ট ইমোশনালি এন্ড সোশ্যালি অ্যাক্টিভ থাকতে হবে আমাকে, যদি আমরা এটা দেখতে চাই। বুঝতে পারছো? তাহলে এটা তোমরা একটু দেখে নিবে, এটা যেটা দেওয়া আছে। 28 নাম্বার কোশ্চেন, দ্য চিলড্রেন ইন এ ক্লাস ক্যান বি কনসিডার্ড টু বি মোটিভেটেড ইফ। চিলড্রেন ইন এ ক্লাস ক্যান বি কনসিডার্ড করা হয় টু বি মোটিভেটেড ইফ কি হয়? দে কাম টু স্কুল নিটলি ড্রেসড ইন ইউনিফর্ম, দে মেনটেন দ্য ডিসিপ্লিন ইন দ্য ক্লাস, আর all regular in attendance, they ask question seeking clarification from the teacher। মানে একটা স্টুডেন্ট কিভাবে মোটিভেট হয়েছে কিনা আমরা কিভাবে বুঝতে পারবো? এই 4টা অপশনের মধ্যে কোনটি বেস্ট, কোনটি অ্যান্সার হবে বলো? তাহলে অ্যান্সার যদি আমরা দেখি, দে আস্ক কোশ্চেন সিকিং ক্লিয়ারিফিকেশন ফ্রম দ্য টিচার্স। যদি সে ক্লাসরুমে বসে আছে এবং সে মোটিভেটেড আছে, মানে কি ডিসিপ্লিন চুপচাপ মনে আছে, শুনছে না, তার মানে তোমার ক্লাসে সে মোটিভেটেড হয়নি, তার মানে তোমাকে জিজ্ঞেস করছে কোনো কোশ্চেনের জন্য, তাহলে এটা আমার হয়ে গেল। ক্লিয়ার? এবার যদি আমরা দেখি যে সাম ক্যারেক্টারিস্টিক্স অফ মোটিভেটেড লার্নারের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, সাম ক্যারেক্টারিস্টিক মোটিভেটেড টিচার্স এর মধ্যে তোমাদের অনেক সময় দেওয়া থাকে, আর সাম ক্যারেক্টারিস্টিক্স অফ মোটিভেটেড ক্লাসরুমের যদি আমরা বলি, দেখো এখানে তারা আস্ক করবে কোশ্চেন, যে ট্রাই করবে লার্ন ডিফারেন্ট সোর্সেস মাল্টিপল ওয়েসেস, তারা শেখার চেষ্টা করবে যদি তারা মোটিভেটেড থাকে। দে ডোন্ট বিলিভ ইন লিমিটেশন, সো কনস্ট্যান্টলি পুশ দেমসেলফ, নিজে থেকে পুশ করবে এবং কমফোর্ট জোন থেকে তাদেরকে বাহার নিয়ে আসবে। এখন যে তোমরা যে পরীক্ষা দিচ্ছ না, তোমাদের এটা মেইন কাজ হলো তোমাদের যে কমফোর্ট জোন, সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা। কি কমফোর্ট জোন থেকে কেমন বেরিয়ে আসা বলো তো? এই ক্লাসটা করছি না আজকে, না কালকে করব, এই লাইভ তো চলছে, পরে একটু দেখে নিব কি আছে, কোনো সমস্যা নেই, এখন একটু রিলস দেখে নি বা অন্য কিছু দেখে নি। কখনোই নয়। যখনই তুমি তোমার কমফোর্ট জোনে আসো না, তোমার যেটাই কমফোর্ট জোন
এই কমফোর্ট জোন থেকে তুমি বেরিয়ে না আসলে তোমার কোনো কিছু অ্যাচিভ করা, এক্সাম অ্যাচিভ করা হোক, এক্সামের একটা রেজাল্ট, এক্সামটাকে ক্র্যাক করা হোক, মুশকিল আছে। তাই তোমাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? যখন তুমি, তার মানে তুমি যদি কমফোর্ট জোন থেকে বেরিয়ে না আসতে পারবো, তাহলে ইউ আর নট মোটিভেটেড, তুমি গোল অ্যাচিভ করার জন্য ওটা মোটিভেটেড নয়। সলিউশন রেদার দেন, তাহলে দেখো এনথুজিয়াস্টিক থাকে, রিসোর্সফুল থাকে, ক্রিয়েটিভ থাকে। যদি আমি মোটিভেটেড থাকি, আমি যদি মোটিভেটেড থাকি তোমাদের পড়ানোর জন্য, তাহলে আমি কি রিসোর্স থেকে, ভালো ভালো রিসোর্স থেকে সেই অ্যানসারটাকে খোঁজার চেষ্টা করব। বুঝতে পারছো? তোমাকে পড়ানো, অ্যাকচুয়ালি তোমাকে পাস করানোর জন্য আমি যদি ভালো করে করতে পারি, মানে আমি যদি মোটিভেটেড থাকি, তাহলে আমি রিসোর্স নিয়ে আসবো, কোথা থেকে ভালো ভালো ম্যাটেরিয়ালস আছে, সেই ম্যাটেরিয়ালগুলোকে তোমাদের দেওয়ার চেষ্টা করবো। বুঝতে পারছো? দে আর রেডি উইলিং টু ইম্পার্ট এন্ড ট্রান্সফার নলেজ। আমি নিজে থেকে নলেজটাকে, আমি যেটুকু জানি সময় থেকে তোমাকে ট্রান্সফার করতে জন্য থাকবো। ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, ফান এন্ড ফ্রেন্ডলি এন্ড ইনোভেটিভ অ্যাপ্রোচেস ইন টিচিং লার্নিং এন্ড ইন্টারঅ্যাক্টিভ ক্লাস সেকশনে করবে। আর এখানে কি বলা হচ্ছে, যদি আমরা ক্লাসরুম দেখি, তাহলে টিচার এমপ্লয় ভেরিয়াস স্ট্র্যাটেজি টু এঙ্গেজ এন্ড এনার্জাইজ স্টুডেন্ট এবং লার্নিং অ্যাক্টিভিটিস ইন্টিগ্রেটিং পেডাগজিক্যাল টেকনিক ইউজ করবো বিভিন্ন ধরনের। তাহলে বুঝতে পারবো যে এদিক থেকে, তাহলে বুঝতে পারছো ওটা, আমি একটা জিনিস দেখছি, সেটা আমরা তার থেকে আমরা 3-4টা জিনিস লার্ন করতে পারছি। 29 নম্বর কোশ্চেন, আর দুটো কোশ্চেন আছে 29 আর 30। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট সুইটেবল ইমপ্রুভ চিলড্রেন লার্নিং? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট সুইটেবল টু ইমপ্রুভ চিলড্রেন লার্নিং এর ইমপ্রুভ করার জন্য সবথেকে বেশি কোনটা সুইটেবল? রেগুলার অ্যাসেসমেন্ট টেস্ট শুড বি কন্ডাক্টেড করা হবে। টিচার শুড এক্সপ্লেইন দ্য কন্টেন্ট ইউজিং ডিফারেন্ট এক্সাম্পলস এন্ড ইলাস্ট্রেশন। All types of learning material should be there in the class, নাকি টিচার শুড ফেসিলিটেট চিলড্রেন টু ইন্টারঅ্যাক্ট উইথ ইচ এন্ড আদার অন রিয়েল লাইফ সিচুয়েশন। এখানকার মধ্যে সুইটেবল লার্নিং এর ক্ষেত্রে কোনটা আমি বলবো? 29 নম্বর কোশ্চেন। সো টিচার শুড ফেসিলিটেট চিলড্রেন টু ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার এন্ড রিয়েল লাইফ সিচুয়েশন। বুঝতে পারলে? অ্যাসেসমেন্ট করা বা এক্সাম্পল দেওয়া, ইলাস্ট্রেশন দেওয়া শুধুমাত্র নয়, যদি বেস্ট সুইটেবল ইমপ্রুভ চিলড্রেনের লার্নিং যদি আমরা ইমপ্রুভ করতে চাই, তাহলে আমাকে তাকে রিয়েল লাইফ সিচুয়েশন থেকে ইন্টারাকশনটা তাতে করতে হবে। চুপচাপ শুনে আছে বসে হবে না, ইন্টারাকশন করার চেষ্টা করতে হবে। ক্লিয়ার? এবার আমরা 30 নম্বর দেখে নিই যে সাম ওয়েজ টু ইমপ্রুভ চিলড্রেন লার্নিং করা যায়। এনকারেজ রিডিং, ডেভেলপ গুড স্টাডি হ্যাবিটস, এনকারেজ আস্কিং কোশ্চেন, এনকারেজ প্রমোট অ্যাক্টিভ লার্নিং, তারপরে রিমুভ ডিস্ট্রাকশন, এনকারেজিং ব্রিক্স করতে হবে, প্রমোট পজিটিভ রিইনফোর্সমেন্ট দিতে হবে, হেল্প সেট এ গোলস, ক্লিয়ার কাট গোলস করার জন্য। হলো লাস্ট কোশ্চেন আজকের, দ্য ডিসিপ্লিন হুইচ ইজ এ সিগনিফিকেন্ট রোল ইন এ লার্নিং এনভায়রনমেন্টস ইজ এ সেট কাইন্ড হুইচ হেল্প, কি করে সাহায্য করে? দ্য ডিসিপ্লিন ইন হুইচ এ সিগনিফিকেন্ট রোল ইন লার্নিং এনভায়রনমেন্টের ক্ষেত্রে ডিসিপ্লিন, এটা কাইন্ড হেল্প কি করতে সাহায্য করে? চিলড্রেন টু রেগুলেট এন্ড মনিটর দেয়ার ওন লার্নিং, টু ক্রিয়েট সাইলেন্স, টিচার্স টু গিভ ইনস্ট্রাকশন, চিলড্রেন রট মেমোরাইজেশন their lesson. আদিত্য বিবানী 29 ডি, ঠিক বলছিলেন। 30 অ্যান্সার বলো। তো অ্যান্সার যদি আমরা দেখে নিই, তাহলে চিলড্রেন টু রেগুলেট এন্ড মনিটর দেয়ার ওন লার্নিং। দেখো, দ্য ডিসিপ্লিন হুইচ ইজ সিগনিফিকেন্ট রোল ইন লার্নিং এনভায়রনমেন্টস, ডিসিপ্লিন মাধ্যমে কি তার নিজে থেকে রেগুলেট করছে, টু ক্রিয়েট সাইলেন্স নয়, গিভ ইনস্ট্রাকশন নয়, মেমোরাইজ নয়। যদি তারা নিজেকে রেগুলেট করে এবং মনিটর করে ওন লার্নিংটা, তাহলে আমরা বলবো দে আর ডিসিপ্লিনাইজড স্টুডেন্ট। বুঝতে পারছো? তারা ডিসিপ্লিন মেনে চলছে। দেখো, ডিসিপ্লিন প্লে এ সিগনিফিকেন্ট রোল ইন লার্নিং এনভায়রনমেন্ট এন্ড হেল্পিং স্টুডেন্ট টু রেগুলেট দেয়ার মনিটর দেয়ার ওন লার্নিং। আর ডিসিপ্লিন কি হেল্প করে? ইমপ্রুভমেন্ট লাইফ স্কিল করতে, আমার সেলফ কন্ট্রোল করতে, রেসপেক্ট আদার্স করতে, এন্ড হাউ টু উইল ওয়েল ইন এ গ্রুপস, এবং একটা গ্রুপের মধ্যে থেকে আমি কিভাবে করতে পারবো। তো থ্যাংক ইউ যারা ক্লাস করেছো এতক্ষণ ধরে। বুঝতে পারলেন? সত্যি ক্লাস করছো অবশ্যই খুবই ভালো কথা। এরপরে আমি আবার জানিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন হয়ে আছো তারা অবশ্যই দেখতে পাবে যে উপরে ক্লাসটা কবে নিচ্ছি। সেকেন্ড ম্যাটেরিয়ালস আমার প্রিপারেশন চলছে। যদি ভালো লাগে ক্লাসটি অবশ্যই লাইক করবে, আর তার সাথে সাথে কমেন্ট করবে কেমন ক্লাসটি লাগলো। এখন নয়, স্ট্রিম অফ হয়ে যাবার পরে তোমরা একটু সময় নিয়ে, আর দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? আর টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের নিচে লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশনে দিতে পারবে, ঠিক আছে? আর যারা পিডিএফটা নিতে চাই করছো, আমি লিঙ্ক ওখানে দিয়ে দিব, ঠিক আছে? সেই লিঙ্ক থেকে তোমরা, তোমাদের যারা নিবে পিডিএফ, তারা ইমেইলে পিডিএফ চলে যাবে। একটা কথা মাথায় রাখো, তোমাদের ইমেইলে পিডিএফ চলে যাবে। কিন্তু যদি নাও পিডিএফটা, তাহলে A4 পেজের পিডিএফ আছে,
তোমাদের লিঙ্ক সেটা দেওয়া আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।